থাকিস না? আয়, আমার কাছে আয়, আয়। বাঁশবনের ভেতরে এক অদ্ভুত অনির্বচনীয় মোহময়ী সুর প্রতিধ্বনিত হয়ে চলেছে। সেই সুর ছাড়া আর কিছুই যেন শ্রুতিগোচর হচ্ছে না। বেশ চিন্তায় পড়ে যায় ছেলেটা। সেই ডাক যেন এখনো দুই কানে অনুরণিত হয়ে চলেছে। ওই ডাক আর মোহময়ী বাঁশির সুর ছাড়া গোটা জগৎ সংসারে যেন আর কোনো শব্দ নেই, ভাষা নেই। কথাগুলো যখন আবার মাথায় ভিড় করে আসে ছেলেটার, ঠিক সেই সময় বাঁশবনের গভীর অন্ধকারের বুক চিরে কেউ যেন মোহময়ী স্বরে তাকে উদ্দেশ্য করে বলে ওঠে, কাছে আয়, আয়। এই তো আমি। কে 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 আপনি? কে? আমার কথাই বুদ্ধি ভুলে গেছিস? একবার মনে পড়ে না আমার কথা? আয় না, আয়, আমার কাছে আয়। এভাবে একা করে দিস না। আয়, আয় বলছি। মা 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 তুমি এখানে কিভাবে? তুমি তো তুমি তো মরে গেছো। তুমি তাহলে আমাকে আমাকে ডাকছো কেন? কেন কেন ডাকছো আমাকে? প্রতিনিয়ত আঘাত পেতে পেতে কিছু মানসিক স্থিতি এমন এক স্থানে এসে দাঁড়ায় যে তখন কে নিজের জন্য ভালো, কে আসল বন্ধু তা চিনতে অপারগ হয়। সে তখন সামান্য ভালোবাসা খড়কুটোর মতো খুঁজতে থাকে। আর সেই সময়ে যদি সামনে পরিত্রাতা হয়ে এসে দাঁড়ায় ভয়ঙ্কর কোনো অপশক্তি, তখন অনিষ্ট ও সর্বনাশ নিশ্চিত হয়ে দাঁড়ায়। আমাদের আজকের নিবেদন তেমনই এক ভয়ঙ্কর অপশক্তি ও অপদেবীকে নিয়ে। আজকের নিবেদন সুপ্রতিম সরকারের কলমে এক মাইথোলজিক্যাল প্রেম তথা ভয়ঙ্কর এক অপদেবীর গল্প দংশন। সম্পাদনা ও নাট্যরূপ সোমদর্শী, গল্প পাঠে অম্লান। বিভিন্ন চরিত্রে রয়েছেন সোমদর্শী, রাজ চট্টোপাধ্যায়, গীতিকা, দেবস্মিতা, মধুরা ও দেবস্মিতা দাস। এডিট রিম্পা। পোস্টার ডিজাইন শুভদীপ ব্যানার্জি। আবহ, সাউন্ড এফেক্টস, ভিজুয়াল গ্রাফিক্স ও সমগ্র নির্দেশনায় সোমদর্শী এবং সূত্রধারে আমি স্নেহাদ্রি। শুরু হচ্ছে ভালোবাসার মাসে আমাদের বিশেষ নিবেদন ভয়ঙ্কর এক অপদেবী তথা এক মাইথোলজিক্যাল প্রেমের গল্প দংশন। শুনতে থাকুন বন্ধুরা। পেছনে শুকনো ঘাসের জমি থেকে কিসের একটা খসখসে শব্দ যেন কানে ভেসে আসে অতনুর। তবে সেদিকে আর নজর দেওয়ার ইচ্ছে নেই তার। অতনুর আগ্রহের কেন্দ্রবিন্দু জুড়ে এখন স্থান পেয়েছে ওই সামনের রাস্তার ধারে বসে থাকা ভিক্ষুকটি। তার সূক্ষ্ম গায়ের চামড়ায় জায়গায় জায়গায় স্থান পেয়েছে ধুলো ময়লার আতর। ছেঁড়া ছেঁড়া কাপড়ের ফাঁক দিয়ে উঁকি মারছে অযত্নে তামাটে হয়ে যাওয়া শরীরের কিছু কিছু অংশ। পরম আনন্দে সে এখন তার ভিক্ষার পাত্রতে মুখ গুজে কি যেন দেখে চলেছে। হয়তো রোজগারের হিসেব নিকেশটা খাঁটি ব্যবসাদারের মতো বুঝে নিতে চাইছে সে। এহেন সরল এক দৃশ্য তবে আজ ভারী মন খারাপের কারণ হয়ে উঠেছে অতনুর কাছে। এর কারণ অবশ্য তার বেকারত্ব। বারবার চাকরির পরীক্ষায় পাশ না করার ক্ষোভও বটে। ভিক্ষুকটিকে দেখে একটাই কথা তার কানে বেজে উঠছে ক্রমশ, ভিক্ষেই হোক, নিজস্ব একখান পেশা তো সে ব্যক্তির রয়েছে। ভিক্ষুক বলে
তাকে লোকেরা খাটো চোখে দেখতে পারে, এড়িয়ে চলতে পারে, কিন্তু সেটা যে তার পেশা, এই চরম সত্য থেকে কেউ বিমুখ হতে পারবে না। কিন্তু বেকারত্বের আদৌ কি কোনো সংজ্ঞা রয়েছে? বেকারদের এ সমাজ এক কোণে করে রেখে দেয়। অতনুকেও রেখে দিয়েছে এক প্রকার বলতে গেলে। হাতে গোনা বন্ধুগুলোর সাথে মিশতে তার অস্বস্তি হয় এখন। কেউ সরকারি কলেজের প্রফেসর, কারুর বা স্থাবর ব্যবসা। বেকারত্বের তকমাটা একমাত্র তারই কপালে লেখা ছিল। তবে রং তুলিগুলো এখনো তার মন খারাপের সঙ্গী। ওরা কখনোই অতনুর সঙ্গ ছাড়েনি। আবারও কানে ভেসে আসে ওই শুকনো ঘাসের জমির ওপর খসখসে শব্দটা। কিন্তু এবারও আর মন চাইল না তার পেছনে ঘুরে তাকাতে। মনে শান্তি আর পকেটে পয়সা, এই দুই না থাকলে মানুষ এক প্রকার অকেজো যন্ত্রের মতো হয়ে পড়ে। অতনুর এখন তেমনই অবস্থা। সামান্য ঘাড় ঘুরিয়ে শব্দের উৎসটাকেও দেখবার মতো তার কলকবজায় আর জোর নেই। তবে লাভের লাভ বলতে হাওয়া বদলের একখান সুযোগ সে পেয়েছে। ওই দমবন্ধ হয়ে আসা কলকাতা শহর থেকে একটু মুক্তির রাস্তা অতনু খুঁজে পেয়েছে। বাপ মা মরা ছেলেটা ছোট থেকে মাসির কাছেই মানুষ। তার মাসি ওরফে শ্রীতমা দেবী শহরেরই এক সরকারি বিদ্যালয়ে এতদিন কর্মরতা ছিলেন। এখন বদলি হয়ে এসেছেন ধূপগুড়ির এক সরকারি উচ্চ বিদ্যালয়ে। জয়নিংয়ে যদিও খানিকটা সময় রয়েছে, আর সেই সুবাদেই অতনুরও এসে পড়া এই ধূপগুড়িতে। মফস্বলের হাওয়ার একটা নিজস্ব গন্ধ থাকে। সে গন্ধে থাকে না শহরের মতো ব্যস্ততা কিংবা গ্রামের মতো নিস্তব্ধতা, বরং থাকে এক অন্য রকমের আলসেমি। আর অতনুর ক্লান্ত হয়ে যাওয়া অসুস্থ মনের এখন ওই আলসেমির ওষুধখানাই বড় প্রয়োজন। অতনুর মাসি অবশ্য এখনো এসে পৌঁছননি। সে আসবে 2-3 দিনের পর। অতনু আগে এসে এদিকটা একটু গুছিয়ে রেখে দিচ্ছে আর কি। এমনি নিজের রোজগার বলতে কিছুই নেই তার। মাসির সংসারে বসে বসে খাচ্ছে সে। তাই এইভাবে সুযোগ এসে পড়লে এক প্রকার ঋণ মুক্ত হওয়ার চেষ্টা করে সে। অবশ্য মাসি বা তার মেশো একবারও তাকে খোঁচা মেরে কোনো কথা আজ পর্যন্ত শোনায়নি। কিন্তু আত্মসম্মান বলেও তো একটা বস্তু হয়, তার দায় এড়ানো বড় মুশকিল। অতনুও এড়াতে পারেনি। এসব 7-5 কথা যখন অতনুর মাথায় ভিড় করছে, ঠিক তখনই পায়ের কাছে শীতল কিছুর একটা অনুভূতি পায় সে। এবার একটু সচেতন হয়ে ওঠে অতনু। সামান্য ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই রক্ত বরফ হয়ে গেল তার। একটা বেঞ্চের ওপরে সে এতক্ষণ বসেছিল। সেই বেঞ্চেরই একটা পা বেয়ে এখন স্লথ গতিতে উঠে আসছে কালো লম্বা মোটা একখানা সাপ। চমকে খানিকটা সরে আসে বেঞ্চের অপর প্রান্তে অতনু। সাপে অতনুর বরাবরের ভয়। ওর মাসি ওকে ছোটবেলায় ভূতের বদলে সাপের গল্প শুনিয়ে খাবার খাওয়াতেন এক প্রকার। মনের সেই আতঙ্ক যখন চোখের এত সামনে চলে আসে, তখন স্বভাবতই উত্তেজনার পারদ মাত্রা ছাড়ায়। বিন্দু বিন্দু ঘাম এসে জমে অতনুর কপালে। সে বিষধর প্রাণী বেঞ্চের পাটাকে সর্পিল ভঙ্গিতে আটক করে রেখে দিয়েছে তার জিহ্বায়। অতনুর থেকে হাত 2 দূরেই রয়েছে সে। খসখসে শব্দের কারণটা এখন স্পষ্ট তার কাছে। কিন্তু অতনু এখন করবেটা কি?
ভয়ে আতঙ্কে তার পা দুটোকে কেউ যেন মাটিতে আটকে রেখে দিয়েছে। শরীরের বল শক্তি যেন ও বিভীষিকাকে দেখে ক্রমশ ফুরিয়ে আসছে তার। ঠিক এই সময় অসহায় হয়ে পড়া অতনুর কানে আসে এক নারী কণ্ঠ। সুরেলা অথচ তীক্ষ্ণ স্বরে সে নারী বলে ওঠে, ভয় পাবেন না, কোনো ক্ষতি করবে না ও। ওই কণ্ঠে কিছু একটা যেন ছিল যা অতনুর ওই ভাঙা কলকবজাগুলোকে সতেজ করে তোলে। কণ্ঠস্বরের উৎস লক্ষ্য করে সামান্য ঘাড় ঘোরায় ও। নজরে আসে একটি মেয়ে, কোঁকড়ানো চুলের ভিড়ের মাঝেও স্পষ্ট উজ্জ্বল দুটো কটা কটা চোখ যেন সম্মোহনীর সুরে বেঁধে রাখছে ওই সরীসৃপকে। হালকা পায়ে সেই মেয়ে এগিয়ে যায় বেঞ্চের ওই প্রান্তে। অতনু লক্ষ্য করে মেয়েটির প্রত্যেক পদক্ষেপে যেন উপচে পড়ছে যৌবনের তীক্ষ্ণ ছটা। পরনে সাধারণ সালোয়ার কামিজ, তবে একটা চটক ভাব যে রয়েছে মেয়েটির মধ্যে তা ওর চাল চলনে বেশ স্পষ্ট। তবে অতনুর তখনও আরো অবাক হওয়ার বাকি ছিল। সে দেখে মেয়েটি সামান্য ঝুঁকে ওই বেঞ্চের পায়ে জড়িয়ে থাকা সাপটির একেবারে মুখের কাছে গিয়ে কি যেন একটা ফিসফিসিয়ে বলে ওঠে, এবং তৎক্ষণাৎ সাপটি বেঞ্চ বেয়ে নেমে এসে মেয়েটির পা বেয়ে উঠতে শুরু করে। ভয়ে কাঠ হয়ে পড়ে অতনু। সেই আতঙ্ক ভরা চোখে ও দেখে মেয়েটি সযত্নে পায়ের থেকে আলগোছে নিজের হাতে তুলে আনে সেই বিষধর প্রাণীটিকে। অতনুর এই দৃশ্য দেখে মনে হলো যেন তাকে অকারণে ভয় দেখানোর জন্য মালকিনের কাছে কথা শুনতে হয়েছে এই বিষধর প্রাণীকে, এবং সে কারণেই মালকিনের পায়ে পড়ে ক্ষমা চেয়ে নিল সে। মালকিন তাকে ক্ষমা করে দিয়েছে এই আশ্বাস দিতেই নিজের হাতে অতি যত্নে স্থান দিয়েছে সেই সরীসৃপকে। অতনুর দিকে মেয়েটি একবার তাকিয়ে মিষ্টি একখানা হাসি হেসে বলে, আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি ওকে ছেড়ে দিয়ে। কথাটা বলে মেয়েটা উঠে দাঁড়ায়। তারপর রাস্তার ওপাশের ফাঁকা জমিতে ছেড়ে দিয়ে আসে সাপটিকে। বুকে খানিকটা বল পেল অতনু, তবে জড়তা ভাবটা এখনো কাটেনি। তাই সঠিকভাবে ধন্যবাদটাও মুখ থেকে বেরোচ্ছে না তার। আমতা আমতা করে সে বলে ওঠে, আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো? ধন্যবাদ? ধন্যবাদ লাগবে না, এর বদলে একটা অনুরোধ করব, সেটা রাখবেন? সামান্য অবাক হয় অতনু। মনে মনে ভাবে, বাহ, বেশ সহজেই মিশতে পারে তো মেয়েটা। সামান্য হেসে ও উত্তর দেয়, হ্যাঁ বলুন, সাধ্যের মধ্যে থাকলে নিশ্চয়ই রাখবার চেষ্টা করব। বেঞ্চের অপর প্রান্তে বসে মেয়েটা। হাওয়ার জন্য কোঁকড়ানো চুলগুলো বারবার আছড়ে পড়ছে তার মুখে। সযত্নে আবার কানের পাশে গুটিয়ে রাখছে সে। মেয়েটাকে দেখে মনটা কেমন কেমন করে ওঠে অতনুর। বরাবরই নারী বিমুখ ছেলেও। মেয়ে দেখলেই উল্টো পথে পালায়। স্কুল থেকে কলেজ কোনো কালেই নারী সঙ্গের অনুভূতি ঠিক কেমন হয় তার আন্দাজটুকুও পায়নি ছেলেটা। আজ হঠাৎ এইভাবে কোনো মেয়ের সাথে আলাপ হয়ে যাবে তা কল্পনাও করেনি ও। ওর চিন্তায় দাড়ি টেনে মেয়েটা বলে ওঠে, বড় নিরীহ প্রাণী ওরা। নিরীহ বলে তো
একটু যত্নে রাখা উচিত বলুন? তা না, মানুষ ওদের ভয় পায়, অবহেলা করে। সাপেদের দেখলে গা শিউরে ওঠে তাদের। সাপ মানে বিষ, সাপ মানে মৃত্যু। এই ধারণাটা আমার কিন্তু মোটেই পছন্দ নয়। তাই আপনার কাছে একটা অনুরোধ, ওই সমস্ত লোকেদের দলে দয়া করে নিজের নামটাও লেখাবেন না। অতনু হাঁ করে শুনছিল মেয়েটার কথা। বেশ গুছিয়ে কথা বলে মেয়েটা, আর সে গোছানো কথাগুলোয় যেন শিলমোহর দিচ্ছে তার ওই মিষ্টি অথচ তীক্ষ্ণ সুরেলা স্বরটা। কিন্তু মেয়েটার কথাগুলো ভারী অদ্ভুত। সাপের প্রেমে মগ্ন মেয়ে আজ পর্যন্ত দেখেইনি অতনু। তবে কটা মেয়ের সাথেই বা সে মন খুলে মিশেছে এর আগে। কিন্তু এই মেয়ে কি বেদেনীর দলের কেউ নাকি? এ সমস্ত মফস্বলে বেদেনীদের দেখানো সাপের খেলার কথা আগেও শুনেছে অতনু। কিন্তু বেদেনীদের গায়ের রঙে একটা চাপা তামাটে ভাব থাকে, যা এ মেয়ের গাত্রবর্ণে সম্পূর্ণ উধাও। তবে কি হলো? খুব বেশি কিছু চেয়ে বসলাম নাকি? অসুবিধে হলে অনুরোধ রাখতে হবে না। ফের চিন্তার জাল ছেড়ে অতনুর। এতক্ষণ চুপ করে ছিল বলে মেয়েটা বোধহয় অস্বস্তিতে পড়ে গেছে। না না, তেমন তেমন কোনো বিষয় না। আসলে সাপের প্রতি আমার একটা ভীতি আছে ছোট থেকেই। আমার মা আসলে সাপের কামড়ে প্রাণ হারান। তো সাপ দেখলেই আমার মায়ের ওই ওই গ্যাঁচলা ওঠা নিথর মুখটার কথা মনে পড়ে যায় বারবার। তাই আর কি। শুধু ভয়? আর কোনো অনুভূতি খেলা করে না? কারণ সাপ তো সে অর্থে আপনার মায়ের খুনি। আর মায়ের খুনিকে দেখলে তো ভয়ের আগে রাগের জন্ম হওয়া উচিত। রাগ হয় না আপনার? ঠোঁটটা কেঁপে ওঠে অতনুর। মনে পড়ে যায় মায়ের শীতল হয়ে যাওয়া মুখখানা। কিন্তু রাগটা ঠিক পেয়ে বসে না তাকে। এই রাগ নামক অনুভূতিটা সহজে হয় না তার। ঠোঁটটা কেঁপে ওঠে অতনুর। মনে পড়ে যায় মায়ের শীতল হয়ে যাওয়া মুখখানা। কিন্তু রাগটা ঠিক পেয়ে বসে না তাকে। এই রাগ নামক অনুভূতিটা সহজে হয় না তার। রাগ করবার জন্য অবশ্য জীবনের লোক থাকা দরকার। মাসি মেশো তাকে আশ্রয় দিয়েছে, তাদের উপর রাগ করা মানে ঘোর অপরাধ। তবে একটা হতাশা যেন ঘিরে ধরে তাকে। বহুদিন সে কাঁদেনি, এত বেকারত্বের পাথর বুকে চাপা থাকা সত্ত্বেও না। আজ ওই মায়ের মুখটা ভেসে উঠতেই কেমন জানি ছটফটিয়ে উঠল মনটা তার। কাঁপা কাঁপা ঠোঁটে সে বলে, সত্যি বলতে কি, না, রাগ হয় না। তবে আমার কি মনে হয় জানেন, মানুষকে ওই খুনিদের এড়িয়ে যাওয়াটাই ভালো। কারণ সেই খুনিদের গায়ে লেগে থাকে তাদের আপনজনের মৃত্যুর গন্ধ। সেই গোমেধার যেই পারুক, আমি অন্তত শুনতে চাই না। অতনুর চোখ জোড়া বড় কিপটে স্বভাবের। সহজে জল খরচ করতে চায় না, আজও করল না। শত্রুদের বন্ধু করে নিতে শিখুন, ক্ষমা করতে জানুন। জীবনে এগোতে পারবেন খুব সহজেই। আপনার মায়ের মৃত্যুতে ওই সাপের কি আদৌ কোনো দোষ ছিল কিনা আপনি সেটা জানেন? জানেন না। নিজেকে রক্ষার খাতিরে হয়তো সে ছোবল মারতে বাধ্য হয় আপনার মায়ের শরীরে। তাই মিথ্যে ভয় কিংবা মিথ্যে রাগ নিয়ে দয়া করে ওদেরকে অবহেলা করবেন না। ওরা বড্ড নিরীহ। আমার আপনার মতন সতেজ বুদ্ধি তো ওদের নেই। ওদেরকে বন্ধু করে নিন, আগলে নিন ওদেরকে, কেমন? শেষ দুটো কথা ভারী মন ছুঁয়ে যায় অতনুর। বেঞ্চ থেকে উঠে পড়ে মেয়েটা।
অনেক জ্ঞান দিয়ে দিয়েছি আজকে। আপনি কি না কি ভাবছেন আমার সম্পর্কে। আজ আসি, কেমন? এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন যে? হ্যাঁ, একটু কাজ আছে তাই। কাল আবার এখানে আসবো খন। চলি। একটা বিষাদ ভাব ঘিরে ধরে অতনুকে। সাধারণত যে ধরনের কথাবার্তা একটি মেয়ে ও ছেলের প্রথম পরিচয় হয়ে থাকে, এই আলাপ আলোচনার সিকি ভাগটুকুর সাথেও তা মেলে না। কিন্তু তাও মেয়েটার সাথে কথা বলতে ওর ভালো লাগছিল। মনে ঘিরে থাকা বেকারত্বের ক্লান্তিটাকে একটু বল জোগাচ্ছিল। তাই ওকে যেতে দিতে একেবারেই মন চাইছিল না অতনুর। মেয়েটা রাস্তার ওপারে মিশেই যাচ্ছিল, ঠিক তখনই পিছু ডেকে অতনু বলে ওঠে, এই এই আপনার নামটা? আপনার নামটাই তো জানা হলো না। মেয়েটা দাঁড়ায়, আর তারপর মুখ ঘুরিয়ে একটা মোহময়ী স্বরে বলে ওঠে, ওহি। আমার নাম ওহি। মনটা ভারী অস্থির হয়ে রয়েছে অতনুর। ওহির সাথে দেখা করবার পর থেকেই একটা চঞ্চল ভাব যেন সব সময় ঘিরে রেখেছে ওকে। আর সেই কারণেই রাতের ঘুম যেন আজ ছুটি নিয়েছে অতনুর চোখ দুটো থেকে। বিছানায় এপাশ ওপাশ করেও যখন আর নিদ্রার কোলে ঢুলে পড়তে সে অক্ষম, তখন নিরুপায় হয়ে অবশেষে ছাদে এসে পড়ে অতনু। নভেম্বরের শুরু, হালকা শীতের রেশ লেগে রয়েছে তাই বাতাসে। এই ভাড়া বাড়িটা জোগাড় করতে অবশ্য বেশি বেগ পেতে হয়নি ওদের। ছিমছাম একতলা একখান বাড়ি, স্টেশন থেকে মিনিট 10 হাঁটা পথের দূরত্বেই খুব স্বল্প ভাড়ার বিনিময়ে পেয়ে গিয়েছে এই বাড়িটা। এ পাড়ায় অবশ্য হাতে গোনাই কয়েকটা বাড়ি রয়েছে, তার মধ্যে অধিকাংশই এখন প্রায় ফাঁকাই বলতে গেলে। তাই এলাকাটা বেশ শান্ত। এই শান্তির খোঁজেই তো ছিল এতদিন ছেলেটা, যে শান্তির মাঝে নির্বাক কর্মীর মতো সে ক্যানভাসে তুলি বোলাতে পারবে। ক্রমশ রোজগারের তাগিদ তাকে গিলে গিলে খাবে না। তাই মোটের ওপর মন্দ নয় জায়গাটা। ছাদের যে প্রান্তে অতনু এখন এসে দাঁড়িয়েছে, সেখান থেকে বাড়ির পেছনের জমিটা স্পষ্ট দেখা যায়। আর সেই জমি ঘিরে মনোযোগী সিপাহীর মতো দাঁড়িয়ে রয়েছে অসংখ্য বাঁশ গাছ। এক কথায় বলতে গেলে ছোটখাটো একটা বাঁশ বন। দিনের বেলা বহুবার এই বাঁশবনটিকে দেখেছে অতনু, কিন্তু রাতে এই প্রথমবার। আর সত্যি বলতে রাতের মরা চাঁদের আলোতে সেদিকে নজর রাখতেই গাটা জুড়ে যেন একটা শিহরণ খেলে গেল ওর। না, কিছু বা কাউকে দেখে নয়, সেই বাঁশবনের ঘন কালো নিস্তব্ধতা একাই যেন বুকের জল হিম করে দিতে সক্ষম। এক দৃষ্টে সে বনের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ অতনুর নজরে আসে একজন মহিলা। হ্যাঁ, মহিলাই বটে। ঘোমটার কারণে মুখ দেখা যাচ্ছে না তার, তবে হাবে ভাবে দেখে মনে হচ্ছে অতনুর দিকেই দৃষ্টি স্থির করে দাঁড়িয়ে রয়েছেন সেই ঘোমটা পরিহিতা। অতনুর বুকটা হালকা কেঁপে ওঠে, তবে তার চমকানোর এখনো বাকি ছিল। হঠাৎ ও লক্ষ্য করে সেই মহিলা তার ডান হাত দিয়ে যেন তাকে ইশারায় কিছু একটা বলতে চাইছে। ভালো করে দেখে অতনু, বোঝে সে মহিলা তাকে তার কাছে ডাকছে। ভয়টা যেন এবার আরো চেপে বসে অতনুর ওপর। এখানে আসার পর থেকে এ কোন জালে সে ফেঁসে পড়ল? দিনে রাতে বিভিন্ন রহস্যে ঘেরা নারীর দল যেন ক্রমশ কাছে টেনে নিতে চাইছে তাকে। বেশ খানিকক্ষণ ইশারা করে থামেন সেই মহিলা।
হুট করে পিছনে ফিরে দ্রুত পায়ে এগোতে থাকেন সেই বাঁশ বনের ভিতরে। ক্ষণিকে বনের সেই অন্ধকারে যেন মিলিয়ে গেলেন তিনি। অতনুর স্থবির হয়ে আসা শরীরটা, ভয়টা যেন এবার আরো চেপে বসে অতনুর ওপর। এত রাতে এক মহিলার ওরম ঘন অন্ধকারে ঘেরা বাঁশবনে কি কাজ থাকতে পারে? কোনো বিপদে পড়বেন না তো তিনি? আশঙ্কাটা মাথায় আসতেই অতনু দ্রুত পায়ে নেমে আসে ছাদ থেকে। বাঁশবনের সামনে এসে দাঁড়াতেই সে তারস্বরে একবার বলে ওঠে, শুনছেন? শুনতে পাচ্ছেন আমাকে? বাঁশবনের ভেতর থেকে নিস্তব্ধতার সুর ছাড়া আর কিছুই ভেসে আসে না। চিন্তায় পড়ে অতনু। কে এই মহিলা, আর কেনই বা সে তাকে ডাকছিল? কথাগুলো যখন মাথায় ভিড় করে আসছে অতনুর, ঠিক সেই সময় বাঁশবনের গভীর অন্ধকারের বুক চিরে কেউ যেন মোহময়ী স্বরে তাকে উদ্দেশ্য করে বলে ওঠে, কতদিন দেখি তোকে, বাবা বাড়ি দাঁড়িয়ে থাকিস না রে। আয়, আমার কাছে আয়। স্বরটা ফাঁপা হলেও অতনুর যেন বড় পরিচিত মনে হলো। আর এই নির্দেশকে উপেক্ষা করতে যেন তার মন চাইল না। হঠাৎ ওই ঘোমটা পরিহিতা নারীর সাথে পরিচয় হওয়ার একটা দুর্নিবার ইচ্ছে জেগে উঠল তার মনে। আর সেই ইচ্ছের তাড়নায় সে পা বাড়ালো ওই ঘন বনের দিকে। প্রায় মিনিট দুয়েক ধরে পথভ্রষ্ট পথিকের মতন হেঁটে চলেছে অতনু। বাঁশবনে পা রাখার পর থেকেই ওই নারীকণ্ঠের আর কোনো শব্দ সে পায়নি। অতনুর কানে কেবল শুকনো পাতার উপর নিজের হেঁটে চলার খসখসে আওয়াজটাই ভেসে আসছে। ক্রমে হাঁপিয়ে উঠছে সে, গলাটা শুকিয়ে কাঠ হয়ে পড়েছে। একসময় মাটির ওপর ধপ করে বসে পড়ে ও। আর শরীর দিচ্ছে না তার। ক্লান্ত হয়ে যখন চোখ দুটো প্রায় জুড়িয়ে আসার উপক্রম হয়ে পড়েছে, ঠিক সেই সময় কানে আবারও সেই শব্দটা ভেসে আসে ও। প্রাথমিকভাবে স্বরের উৎস শুনে অতনুর মনে হয় তার পেছনে সেই নারী দাঁড়িয়ে রয়েছে। তারপর আবার আরো একবার বারংবার ঘন অন্ধকারের বুক থেকে ভেসে আসতে থাকে সেই ভ্যাস ভ্যাসে মৃত প্রায় কণ্ঠস্বরটা। চোখে দেখা যাচ্ছে না কাউকে, কিন্তু একটানা রেকর্ডিং চলার মতো গোটা জঙ্গল জুড়ে ঘুরপাক খাচ্ছে ডাকটা। আর সহ্য করতে না পেরে কানজোড়া চেপে ধরেও। নিজের ওপর রাগ ধরছে এখন অতনুর। বোকামি করে ঝোঁকের বসে অচেনা এক নারীর জন্য এভাবে কেন যে বাঁশবনে ঢুকতে গেল ও কে জানে। কিন্তু এই ভয়ঙ্কর পরিবেশ কিছুক্ষণ পরেই যেন শান্ত হয়ে পড়ে। কান থেকে হাত সরায় ও। না, তার মনের ভুল নয়, সত্যি পরিবেশ একদম নিশ্চুপ। হাওয়াটুকুও যেন বইছে না। সেই মুহূর্তে কাঁধের ওপর একটা শীতল হাতের স্পর্শ পায় অতনু। কপাল বেয়ে জমতে থাকা ঘামগুলো যেন ও বরফ স্পর্শে জমে যায় তার। যন্ত্রের মতো পেছন ঘোরে অতনু, আর ঘুরতেই একটা অব্যক্ত ভয় আর আতঙ্ক যেন গ্রাস করে তাকে। সেই মহিলা এখন উবু হয়ে বসে রয়েছে ঠিক তার পেছনে। তবে তার ঘোমটাটা এখন সরে গিয়েছে, আর সেই কারণেই স্পষ্ট হয়ে রয়েছে তার মুখখানা। চাঁদের ওই মরা আলোতে যে মুখখানা অতনুর চোখের সামনে এখন রয়েছে, তাকে চিনতে বিন্দু মাত্র অসুবিধে হয় না তার। অস্ফুটে ওর মুখ দিয়ে বেরিয়ে আসে একটা শব্দ, মা?
মা? সেই জবনিকা পরিহিতা নারী আর কেউ নয়, বরং অতনুর মা। বিষের প্রভাবে নীল হয়ে গিয়েছে মুখটা, গ্যাজলা বেরিয়ে আসছে ঠোঁটের ফাঁক দিয়ে। গাটা গুলিয়ে উঠল অতনুর। নিজের মাকে এ রূপে দেখার কথা সে দুঃস্বপ্নে কল্পনাও করেনি। ফ্যাস ফ্যাসে স্বরে তার মা বলে ওঠে, কি রে বাবা, আমার কাছে আসবি না? বড় মনে পড়ে রে তোর কথা বাপটু। আয় আয় না, একবার কাছে আয়। এভাবে আমাকে একা করে দিস না। আয় 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 আয়। কথাগুলো বলেই একটা ক্রূর হাসি হেসে ওঠেন অতনুর মা। আর ঠিক সেই সময় অতনুর নজরে পড়ে মায়ের মুখে ঠোঁটের দুপাশে সাপের মতো দুটো তীক্ষ্ণ বিষ দাঁত, এবং দেখা মাত্রই আতঙ্কে কাঠ হয়ে যায়। সে চাইছে পালাতে, ওই মুখের সামনে থেকে সরে আসতে, কিন্তু কোনো অমোঘ শক্তি বলে মাটির সাথে কেউ যেন আটকে রেখে দিয়েছে তার গোটা শরীরটাকে। মুখের মধ্যে থেকে কি একটা চেরা জিভ কি বেরিয়ে আসছে, অন্ধকারে ঠাউর করতে পারে না অতনু। ইতিমধ্যে হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে অতনুর মা আস্তে আস্তে উঠে আসছে তার ছেলের শরীরের ওপর। আর একটাই কথা সে বিড়বিড় করে বলে চলেছে, মায়ের কাছে আসবি না? আয় বাবা, মায়ের কাছে আয়। আয় না, আয় আয় আয়। না 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 না। চিৎকার করে বিছানায় উঠে বসে অতনু। দুঃস্বপ্ন। জোরে জোরে নিঃশ্বাস পড়ছে ছেলেটার, সময় সময় কেঁপে উঠছে সে। আচ্ছা, এ স্বপ্নের মানে কি? কেনই বা তার মা নিজের কাছে ডাকছে তাকে? সবকিছুই অস্পষ্ট তার কাছে। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে ওর। বিছানার লাগোয়া টেবিলে জলের গ্লাসের জন্য হাত রাখতেই খসখসে অথচ ঠান্ডা কিছুর যেন স্পর্শ পেল ও। একটা ডিম লাইট জ্বলছে ঘরে। সেই আলোতে টেবিলের উপর নজর রাখতেই আবারও একবার আতঙ্কের স্রোত বয়ে গেল অতনুর বুক বরাবর। যার উপর অতনু হাত রেখেছে তা কোনো বস্তু নয়, বরং জলজ্যান্ত একখানা সাপ। কুণ্ডলি পাকিয়ে টেবিলের ওপর বসে রয়েছে সেই বিষধারী এবং কটা চোখ দুটো স্থাপিত অতনুর মুখের উপর। দ্বিখণ্ডিত সেই জিহ্বা বারংবার যেন কিছু বলতে চাইছে অতনুকে। আতঙ্কে স্তম্ভিত হয়ে যাওয়া অতনুর মাথায় বিদ্যুতের মতো তখন ঝিলিক মেরে ওঠে অহির বলা সেই কথাগুলো। বন্ধু করে নিন ওদের, আগলে নিন ওদেরকে। হাতুড়ি দিয়ে কেউ যেন তার মাথার ভেতরে ওই কথাগুলো পিটিয়ে চলেছে ক্রমাগত। তবে কি বন্ধুত্ব পাতাতেই স্বয়ং বাড়িতে এসে উপস্থিত হয়েছে এই সরীসৃপ? স্থির হয়ে যেন চেয়ে রয়েছে অতনুরী দিকে। ডিম আলোতে সেই টোড়া কাটার দেহটা ক্রমশ যেন ফুলছে আর নামছে। অতনুর একবার ইচ্ছে করে সেই আতঙ্কের পর্দাটা সরিয়ে বন্ধুত্বের মঞ্চটাকে উদ্বোধন করতে। মনে বেশ খানিকটা জোর এনে সামান্য ঝুঁকে সেই বিষধর প্রাণীর সামনে করজোরে প্রণাম করে কেমন একটা আচ্ছন্ন স্বরে অতনু বলে ওঠে, অনেক এড়িয়ে চলেছি তোদের, ক্ষমা করে দিস রে মা। তবে আজ ওই ভয়ে মৃতদেহটিকে আমি পুড়িয়ে দেব বলে সিদ্ধান্ত নিয়েছি। তুই শুনতে পাচ্ছিস?
শুনছিস? একটা একটা অনুরোধ আছে আমার। আমার আমার কাছের আমার কাছের একজন আমায় বলেছে তোদের কাছে এই অনুরোধটা রাখতে, তাই ফেলতেও পারছি না। বন্ধু হবি আমার? হ্যাঁ, বন্ধু হবি? এমন সময় অতনু ওই সরীসৃপের চাউনিতে কিছু একটা পরিবর্তন লক্ষ্য করল। অতনুর মন সেই ভঙ্গিকেই বন্ধুত্বের সূচনা বলে মেনে নিল। মন খুলে হাসতে শুরু করে ও। হাসতে হাসতেই দৃঢ় স্বরে বলে ওঠে, আমি আমি পেরেছি ওই, হ্যাঁ, আমি পেরেছি, আমি পেরেছি। আপনার বন্ধু কিন্তু এখন শুধু আর আপনার একার বন্ধু নেই। হাসি মাখা মুখে ওহির দিকে কথাগুলো ছড়ে অতনু। কথা মতন আজ ঠিকই এসেছে ওহি। ওই একই বেঞ্চের ওপরেই আজকে আবারও বসেছে দুজন। বসবার সময় আর চোখে একবার বেঞ্চের পাগুলো খুঁটিয়ে দেখে নেয় অতনু। ভয়ের মুখোশটাকে আসলে হুট করে খুলে ফেলা যায় না, তবে সে মুখোশ অর্ধেকের বেশি বলতে গেলে এক প্রকার ছিঁড়েই ফেলেছে সে। একটা মিষ্টি হাসি হেসে অতনুর কথার উত্তর দেয় ওহি। সত্যি বলছেন? বাবা, টোটকা দেখছি একদিনেই কাজ করে গিয়েছে। আসলে ভয়ের সঙ্গে বন্ধুত্ব করে নেওয়াটা অতটা কঠিন নয়। আসলে আমার কি মনে হয় জানেন, দুনিয়ার কোনো কিছুই ভয়ঙ্কর নয়। আমাদের মন আসলে সব কিছুকে ভয়ের চোখে দেখে বিষয়গুলোকে জটিল করে তোলে। দার্শনিকদের মতন কথা বলতে পারেন, বেশ ভালোই দেখছি। আবারও লজ্জা পায় অতনু। মেয়েদের মুখে প্রশংসা বরাবরই ছেলেদের মন চঞ্চল করে তোলে, আর এক্ষেত্রে তো প্রশংসার ঝুলি খুলে বসেছে অতনুর প্রিয় একজন। রোজগার না থাকলে মানুষ তো দার্শনিকই হয়ে পড়ে, তাই না? মানে? আমি বেকার, বুঝলেন? কপর্দক শূন্য একটা বেকার। ওই রাস্তার ওপাশে ভিক্ষুকটাকে চোখে পড়ছে আপনার? হ্যাঁ, ওর অবস্থাও আমার চাইতে অনেকটা ভালো। অতনুর কথা মতন রাস্তার ওপাশে চোখ রাখে ওহি। নজরে আসে নোংরা জামায় লেপ্টে থাকা ওই জরাজীর্ণ মানুষটাকে। আজও আগের দিনের মতোই ভিক্ষের ঝুলি নিয়ে বসেছে সে। বেকারদের নিজস্বতা বলে কিছু থাকে না। এক কথায় আমরা ওই পুতুল নাচের ওই পুতুলগুলোর মতো। রং তুলি আর ওই ওই আপনার বলা দার্শনিক সত্তাটুকু নিয়েই বেঁচে আছি। আপনি ছবি আঁকেন নাকি? ছোট বাচ্চারা নতুন খেলনা দেখলে যেভাবে লাফিয়ে ওঠে, ওভাবেই যেন লাফিয়ে উঠল ওহি। অতনু অবাক হয়, মেয়েটার ছবি আঁকায় আগ্রহ আছে নাকি তাহলে? হ্যাঁ, আঁকি, ওই চেষ্টা করি আর কি। পেন পেন্সিল কিছু আছে এখন? একটু অবাক হয় অতনু। ভালোই কথা হচ্ছিল, তার মধ্যে আবার পেন পেন্সিল এলো কোথা থেকে? বুক পকেটে একটা পেন গোঁজা ছিল। অনুমতির পরোয়া না করেই ওহি পকেট থেকে এক প্রকার ছোঁ মেরে নিয়ে নেয় সেটা। হকচকিয়ে যায় অতনু। করতে কি চাইছে মেয়েটা? কই দেখি, আপনার ডান হাতটা একবার দিন তো। এই এই, আরে আরে কি করছো কি ওহি? ওহি প্রায় জোর করে টেনে নেয় অতনুর ডান হাতটা। এবার অস্বস্তি শুরু হয় ওর। না, এই অস্বস্তিটা একটু অন্য রকমের। এই অস্বস্তিতে একটা ভালো লাগা লুকিয়ে রয়েছে। মুখ ফসকে আপনির বদলে তুমি বেরিয়ে যায় অতনুর। কথাটা শুনে ওহি একটা লাজুক দৃষ্টিতে চোখ রাখে অতনুর দিকে। লজ্জায় অতনুর হালও এখন দেখবার মতন।
ছেলেটা বুঝেই উঠতে পারছে না কি করবে। তবে একটা জিনিস ওকে মনে বল জোগাচ্ছে। তুমিটা শুনেও হাতটা ছেড়ে দেয়নি ওহি। তার মানে কি সেও এই সম্বোধনের খোঁজেই ছিল? আপনিটা বড় অচেনা করে দেয় মানুষদের। তুমি মানে কাছের কেউ। আর ওহি তো সত্যি ক্রমশ মনের কাছেই জায়গা করে নিচ্ছে তার। বলছিলাম, আপনার হাতে একটা জিনিস আঁকতে মাফ করবেন, তোমার তোমার হাতে কি একটা জিনিস আঁকতে পারি? অতনুর হৃৎস্পন্দন যেন কিছু মুহূর্তের জন্য সাময়িক বিরতি নেয়। এ কি শুনল সে? ওহিও তাকে তুমি বলে সম্বোধন করছে। উত্তেজনায় ঠোঁট কাঁপছে তার। ওহি যেন তার প্রশ্নের উত্তরের অপেক্ষা না করেই অতনুর হাতে কিছু একটা আঁকতে শুরু করে। ওহির সেই কোঁকড়ানো ঘন কেশরাশির আড়ালে অতনুর হাতখানা ঢাকা পড়ে যায়। কি আঁকছে মেয়েটা কিছুতেই বুঝতে পারে না ও। তবে অতনু নিজেকে একেবারেই সঁপে দিয়েছে ওহির হাতে। মিনিট 10 পর মাথা তোলে ওহি। এবার হাতটা স্পষ্ট দেখতে পায় অতনু। একটা ছবি এঁকেছে মেয়েটা। যার ছবি এঁকেছে তাকে আজকেই সকালে এক বাটি দুধ খাইয়ে এসেছে অতনু। অতনুর ডান হাতের মাঝে উজ্জ্বল হয়ে দেখা দিচ্ছে একটা লাল রঙে আঁকা সাপের উল্কি। হাতটা একেবারে চোখের সামনে নিয়ে আসেও। প্রেমিক সত্তা মুছে গিয়ে অতনুর মনে এখন জেগে উঠছে তার অতি প্রিয় চিত্রকর সত্তাটি। কি নিখুঁত এঁকেছে মেয়েটা। সাপের দেহ যে এত মোহময়ী হতে পারে তা সত্যিই জানা ছিল না অতনুর। বন্ধু কিংবা কাছের মানুষের নাম অথবা তাদের কোনো বিশেষ চিহ্ন সব সময় নিজের কাছে রাখতে হয়, তাই এঁকে দিলাম আর কি। বুঝেছ মশাই? বেশ করেছেন। বাহ, বেশ সুন্দর হয়েছে তো আঁকাটা। যা বুঝতে পারছি, আঁকার হাতটা নেহাত মন্দ নয় আপনার। এই একটু আগে তুমি আপনিতে পাল্টালে কেন? হুম হুম, বেশ তো ছিল ওটা। একটা লাজুক হাসি হাসে ওহি। অতনুর বুকের মধ্যে একটা ঝড় ওঠে। ধীরে ধীরে ওহির দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায় সে। সে জানে না কোন পথে সে এগিয়ে চলেছে। ওহির সান্নিধ্য অতনুকে পাকে পাকে জড়িয়ে যেন মনোরম এক আবেশে আবেশিত করে চলেছে। এই অনুভূতি যেন এক মনোমুগ্ধকর তীব্র বিষ, যাই মেয়েটির মোহময়ী দৃষ্টির দংশনে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে অতনুর সারা শরীরে। তোমাকে একটা প্রশ্ন করব। উপর নিচে মাথা নাড়িয়ে সম্মতি জানায় অতনু। তোমার মাকে দেখতে ইচ্ছে করে না? না, সত্যি বলতে কি ওহি এখন আর করে না। সত্যি করে না। কেন? মরতে ভয় লাগে। আর পরলোকগামী মাকে দেখতে গেলে তো মরতে হবে আমাকেও, তাই না? তাই মাকেও আর দেখতে ইচ্ছে করে না। ইচ্ছে করে না। তুমি আকার লোক হয়ে মৃত্যুকে ভয় পাও? আচ্ছা অতনু, মৃত্যুর চেয়ে রঙিন বাস্তবের আরো একটা খোঁজ দিতে পারবে তুমি আমায়? হুম হুম, না, পারবে না। বুঝলে মশাই, বেঁচে থাকাটাই আদতে বড় কঠিন। অন্যের মৃত্যু শোকে নিজের পরাজিত ভাগ্যের কাছে হেরে কার কষ্ট পেতে ভালো লাগে বলো তো? অতনু, তোমার মা যে সুখ পেয়েছেন, নিজেও ওই সুখের স্বাদটা একবার অনুভব করে দেখোই না। এই বেকারত্বের সমুদ্রে আর কদিন ধরে সাফল্যের ঝিনুকে খুঁজে বেড়াবে তুমি?
অতনু মাঝে মাঝে মেয়েটাকে বুঝে উঠতে পারে না। ওর মনে হয় এই মেয়ে যেন এক গোলক ধাঁধা, এর কথার ফাঁদে পড়লে বেরোনো ভারী মুশকিল। এবারও ওই গোলক ধাঁধায় আটকে পড়েছে সে। অতনুর মনে হয় অদ্ভুত হলেও কথাগুলো ঠিক, কঠিন, বাস্তব। সত্যি তো, এই জীবনে পরাজয় ছাড়া আর কি বা পেয়েছে সে? জীবনের এই সন্ধিক্ষণে এসে তাই একবার মৃত্যুর মুকুটটা পড়ে দেখলে মন্দ হয় না। আর ওহি, ওর কথা সে ফেরাবে কি করে? তার কথা মতো তো সেই বিষধর জীবকে সে আপন করে নিয়েছে, যত্নে স্থান দিয়েছে নিজের ঘরে। বিছানার পাশে কুণ্ডলি পাকিয়ে শুয়ে থাকে সে এখন। কোথায় গেলে এই মৃত্যুকে খুঁজে পাবো বলো তো ওহি? হ্যাঁ, সম্মোহিত হয়ে কথাটা বলে অতনু। অতনুর একদম কাছে ঘেঁষে আসে ওহি। তার দেহের সুগন্ধ যেন নাগপাশের মতো জড়িয়ে ধরছে অতনুকে। কানের একদম কাছে ওহি নিজের ঠোঁট দুটো নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলে, ওই বাসবনে। তবে আমি আমি তোমার সময় হলে নিয়ে যাব ওখানে, কেমন? একা গেলে মৃত্যু যে তোমায় দেখা দেবে না, সে যে বড় লাজু। যন্ত্রের মতো মাথা নাড়ায় অতনু। সন্ধে হয়ে আসছে। ডুয়ার্স অঞ্চলের এই চায়ের দোকানের আশেপাশের জায়গায় নেমে আসা অন্ধকারের মাঝে আর সকলের চোখের আড়ালে এক অদ্ভুত প্রেমের খেলায় তখন মেতে উঠেছে এক যুবক যুবতী, ওহি আর অতনু। ল্যাম্পপোস্টে গাটা এলিয়ে দাঁড়িয়ে পড়ে অতনু। এ কি হচ্ছে তার সাথে? গত আধ ঘন্টা ধরে সে নিজের বাড়ির রাস্তা খুঁজে বেড়াচ্ছে, কিন্তু সে পাচ্ছে না। ওহির সাথে দেখা করে ফিরছিল ও। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে রাত গভীর হয়ে এসেছে তখন। কিন্তু এ কোন গোলক ধাঁধায় সে আটকে পড়ল? এ গলি ও গলি করে ঘুরে ফিরে আবার সেই একই জায়গায় এসে পৌঁছচ্ছে কিভাবে? এক দুজনকে জিজ্ঞেস করেছে, কিন্তু তারা কেউ গুছিয়ে ঠিকানার সন্ধান দিতে পারেনি। এখন হাল ছেড়ে তাই ল্যাম্পপোস্টে গাটা এলিয়ে দিয়েছে সে। সারা রাত এভাবেই বাইরে বাইরে কাটাতে হবে নাকি তাকে? এইসব সাত পাঁচ ভাবছে কি ঠিক সেই সময় একটা আতরের গন্ধ ভেসে আসে তার নাকে। আর প্রায় একই সাথে একটা অচেনা নারী কণ্ঠের গুরু গম্ভীর স্বরে রীতিমতো কেঁপে ওঠে অতনু। আপনি ওই ৩ নম্বর রেলওয়ে কলোনির দিকে থাকেন, তাই না? মেয়েটার দিকে তাকায় অতনু। ছিমছাম সরল চেহারা, খোঁপা করে চুল বাঁধা, তবে একটা স্নিগ্ধতা যেন লেগে রয়েছে তার মুখে। ৩ নম্বর কলোনির নামটা শুনে বুকে বল পেল অতনু। চকিতে বলে ওঠে, হ্যাঁ 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 হ্যাঁ, আমি আমি ওখানেই থাকি, ওখানেই। আপনিও? আপনার প্রতিবেশী। আজ সকালেই ও বাড়িতে এসে উঠেছি। আজ সকালেই আপনাকে বেরোতে দেখলাম, তাই চেনা মুখ দেখে দাঁড়িয়ে পড়লাম। বাড়ি ফিরছেন তো? মেয়েটার সামনে আর তার বাড়ি না খুঁজে পাওয়ার অক্ষমতার কথাটা প্রকাশ করে না অতনু, পাছে মেয়েটা কি না কি ভাবে। এ কেমন প্রতিবেশী যে সকালবেলা ঠিকঠাক ভাবে বেরোয় আর রাতে বাড়ি ফেরার সময় পথ ভুলে যায়? মুখ চোখের স্বাভাবিকতাটা ফিরিয়ে এনে অতনু বলে, হ্যাঁ 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 হ্যাঁ, বাড়ি ফিরছি। হ্যাঁ, তাহলে তাহলে একসাথেই ফেরা যাক, কেমন? একটা সম্মতির হাসি হেসে হাঁটতে শুরু করে ওরা। আতরের গন্ধটা তীব্র হলেও বেশ মিষ্টি। মন্দ লাগছে না অতনু। প্রায় মিনিট দুয়েকের নীরবতা। নিজের মতো হেঁটে চলেছে দুজনে।
আক্ষরিক অর্থে বলতে গেলে অতনুকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে চলেছে মেয়েটা। নীরবতা ভেঙে অতনুই জিজ্ঞাসা করে, আম, এখানে কি কোনো কাজের সূত্রে? না, ঠিক কাজ নয়। তাহলে? আমার কোনো নির্দিষ্ট বাসা নেই। যখন যেখানে ইচ্ছে হয় সেই বাড়িতেই আশ্রয় নিই। মানে? মানে আপনাকে জানতে হবে না। তাকিয়ে দেখুন, আপনার বাড়ি চলে এসেছে। মেয়েটার কথায় চিন্তায় দাঁড়িয়ে পড়ে অতনুর। ঘাড় ঘুরিয়ে দেখে তার চেনা বাড়িটা। পাগলের মতো এটারই তো খোঁজ করে বেড়াচ্ছিল সে এতক্ষণ ধরে। অতনুর কাছে এ যেন আর ইট পাথরে গড়া একটা বাড়ি নয়, বরং হারানো সম্পদ। আসি তাহলে। আপনি এতটা পথ আমায় সঙ্গ দিলেন তো, একদিন বাড়ি আসুন না, জমিয়ে আড্ডা হবে খন, কেমন? চলেই যাচ্ছিল, কিন্তু অতনুর ডাকে পেছনে ফেরে মেয়েটি। তারপর এক সারল্য মাখা হাসি হেসে উত্তর দেয়, আমি যে বাড়িতে যাই অত সহজে কিন্তু সেখান থেকে বেরোই না। অসুবিধা নেই তো? অতনু ঠিক কি উত্তর দেবে সে বুঝে উঠতে পারে না। উপায় না পেয়ে একটা বোকা হাসি হাসে সে মেয়েটিকে জিজ্ঞাসা করে, বলছি আপনার আপনার নামটা? সেটা তো জানা হলো না। দেবী। আমার নাম দেবী। মাসির ফোনটা পেয়েই দ্রুত বাড়ি ফিরে আসে অতনু। সত্যি বলতে অহিকে ওভাবে একা ফেলে দিয়ে আসতে ওর একেবারেই মন চাইছিল না, কিন্তু ফোনের ওপারে মাসির ভয়ার্ত চঞ্চল গলাটা শুনে নিজেকে আর আটকেও রাখতে পারেনি অতনু। বাড়ির সামনে এসেই ও দেখে শ্রীতমা দেবী দরজার বাইরেই দাঁড়িয়ে রয়েছে। চোখে মুখে ভয় এবং আতঙ্কের অভিব্যক্তি স্পষ্ট। অতনুকে দেখতে পেয়েই শ্রীতমা দেবী এগিয়ে আসেন এবং উত্তেজিত স্বরে বলে ওঠেন, ভেতরে চল। কথাটা বলেই অতনুর হাতটা ধরে এক প্রকার ওকে টেনে নিয়ে চলে যান বাড়ির ভেতরে। তারপর ড্রয়িং রুমে গিয়ে যে দৃশ্য চোখে পড়ে অতনুর, তা দেখে মাথা যেন একবার ঘুরে ওঠে ওর। ড্রয়িং রুম এখনো পুরোপুরি গুছিয়ে তোলা হয়নি। এদিক ওদিকে বাক্স ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু এই অগোছালো ঘরের মাঝখানেই যত্নের সঙ্গে কেউ যেন অতনুর প্রিয় পোষ্যটাকে মেরে ফেলে রেখে গিয়েছে। রক্তের ছোপ লেগে রয়েছে গোটা মেঝে জুড়ে, আর রক্তে মাখামাখি হয়ে পড়ে রয়েছে অতনুর নতুন বন্ধু। মাঝখান থেকে কেউ যেন ধারালো কিছু দিয়ে এফোড় ওফোড় করে চিড়ে রেখে দিয়েছে সেই লম্বা শরীরটাকে। গা গুলিয়ে উঠছে সেই দৃশ্য দেখে। নিজেকে পাগল পাগল লাগছে অতনুর। দম বন্ধ হয়ে আসছে তার। জায়গাটায় আর এক মুহূর্ত দাঁড়াতে না পেরে ছুটে বাড়ির বাইরে বেরিয়ে এসে কলতলায় হড় হড় করে বমি করে ফেলে সে। শ্রীতমা দেবীও ওর পেছন পেছন বেরিয়ে আসে ও বাড়ি থেকে। রক্তের একটা আষ্টে গন্ধ মেখে নিথর হয়ে যাওয়া সাপের দেহটি পড়ে থাকে সেই অগোছালো ড্রয়িং রুমের মেঝেতে। অতনুর শরীরটা কেমন যেন করছিল। অভিকে দেওয়া কথা রাখতে সে ব্যর্থ হয়েছে, পারেনি তার বন্ধুকে আগলে রাখতে। পুরুষ হিসেবে সে এখানেও ব্যর্থ। জীবনের প্রতি মুহূর্তে ব্যর্থতা ছাড়া আর কিছুই আপন করে নিতে পারেনি সে। কোন মুখে এবার সে দাঁড়াবে অহির সামনে, কি বা বলবে তাকে? এইসব 7-5 কথা যখন অতনুর মাথার ভেতরে লুকোচুরি খেলছে, ঠিক সেই সময় উল্টো দিকের বাড়ির গেটে নজর পড়ে ওর। আর নজর পড়তেই যেন মনের গোপনে লুকিয়ে থাকা অন্তর্নিহিত সেই ক্রোধটা ফেটে বেরিয়ে আসতে চায় ওর শরীর চিরে। অতনু দেখে উল্টো দিকের বাড়ির গেটের সামনে উবু হয়ে বসে রয়েছে একটা বেজি। 4 পেয়ে প্রাণীটার মুখে লেগে রয়েছে ছোপ ছোপ রক্তের দাগ। রক্তের কারণ বুঝতে অবশ্য অসুবিধে হয় না অতনু। ছোটবেলায় সেই সাপ বেজির গল্পটা যে এইভাবে বাস্তবের রূপ নিয়ে ফেলবে সে স্বপ্নেও ভাবেনি। কিন্তু সেই গল্পে তো ওই বেজিটাকেও মরতে হয়েছিল। তাহলে আজকের গল্পেই বা সে বেঁচে থাকবে কেন?
মনে জমে থাকা ক্রোধটা হঠাৎ বিস্ফারিত হয়ে ক্রূর ও হিংস্র রাগে পরিণত হয়। এদিক ওদিক চেয়ে একটা ইট খুঁজে পেল অতনু। সেটাকে হাতে তুলে চঞ্চল পায়ে এগোতে যায়, কিন্তু শ্রীতমা দেবী বাধা দিয়ে ওঠেন। কি করছিস অতনু? রাখ ওটাকে, ফেল। তুই জানিস না সাপ আর নেউল এক জায়গায় কখনোই থাকে না। বরং যা হয়েছে ভালোই হয়েছে, ভগবান রক্ষে করেছে। কখন কি একটা বিপদ হয়ে যেত কেউ জানে? ইঁটটা শ্রীতমা দেবী টান মেরে ফেলে দিলেও ওনার কথাগুলো খুব কানে লাগে ওর। আজ এই রকম ভাবে কথাগুলো কেন বলছে মাসি? মনে মনে মাসির প্রতি অভিমানের মেঘ বাসা বাঁধে। সত্যি একটা নিরীহ প্রাণীকে মেরে ফেলতে মানুষের কি আনন্দ হয়, তাই না? ঠিক ওহি ঠিকই বলে, মানুষেরা বড্ড স্বার্থপর। জায়গাটা পরিষ্কার করতে হবে। এমনি নতুন বাড়ি, তারপরে আবার সাপের উপদ্রব। শান্তি নেই আর আমার। তুই আয়, হাতে হাতে আমায় একটু সাহায্য করবি। বাবা, ভেতরে যেতেও তো গা কেমন কেমন করছে। আঁচলের একটা প্রান্ত মুখে চেপে ফের বাড়ির ভেতরে প্রবেশ করেন শ্রীতমা দেবী। তবে অতনু তার নিজের জায়গা থেকে নড়ে না। সে ঠায় ওইখানেই দাঁড়িয়ে থাকে, তার স্থির দৃষ্টি ও বাড়ির গেটের সামনে। এখনো সেখানেই দাঁড়িয়ে রয়েছে বেজিটা। পরম তৃপ্তির সঙ্গে চেটে চলেছে তার মুখে চোখে ইতস্তত লেগে থাকা টাটকা রক্তের ছোপগুলি। ওই দৃশ্য দেখে রাগে, ঘৃণায়, অব্যক্ত ক্রোধে ঠোঁট দুটো কেঁপে ওঠে অতনুর। পেট ভরে রক্তের স্বাদ নেওয়া হলে গেট পেরিয়ে ও বাড়ির ঝোপের আড়ালে গা ঢাকা দেয় সেই 4 পে নেউলটা। সিলিংয়ের দিকে এক দৃষ্টে চেয়ে শুয়ে রয়েছে অতনু। ঘুম আসছে না। দুপুরের ওই ঘটনাটা এখনো কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। তবে তার এই তন্দ্রাহীন রাতের জন্য ওই ঘটনাটি এককভাবে দায়ী নয়। আজ সন্ধে নাগাদ হঠাৎ মাসির সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে অতনু। ভারাক্রান্ত মনটার কাছে সুখনিদ্রার অনুভূতিটা বাতুলতা ভিন্ন কিছু নয়। ডান দিকের বেডসাইড টেবিলটার দিকে চোখ পড়ে ওর। এইখানে গতকালও শুয়েছিল তার অতি প্রিয় সরীসৃপ বন্ধুটি। মাঝে মাঝেই তার হিসহিসিয়ে ওঠার শব্দও কানে আসত। কিন্তু আজ সব নিশ্চুপ একেবারে। ওহির কথা বড় মনে পড়ছে এখন। কাল মেয়েটার সামনে গিয়ে কিভাবে যে দাঁড়াবে ও কে জানে। ওহির কথা মাথায় আসতেই বালিশের তলা থেকে একটা কাগজ বের করে আনে ও। সেই কাগজে ফুটে উঠেছে অতনুর অতি যত্নে আঁকা ওহির একটা ছবি। মেয়েটা যেন অতনুর কাছে এক অভ্যাসে পরিণত হয়েছে। ওহির ওই চোখ জোড়া দেখে বুকটা কেমন যেন চিনচিন করে ওঠে। নির্নিমেষে তাকিয়ে থাকে ওই মোহময়ী চোখ দুটোর দিকে। বুঝতে পারে সে চোখের ভাষায় কিছু একটা রয়েছে। হঠাৎ যেন ওর মনে হয় ওহির আঁকা চোখের পলক দুটো সামান্য নড়ে ওঠে। ঘোরটা কাটিয়ে আবারও দৃষ্টি স্থির করে ও। না, এবার পলক পড়ছে না বটে, কিন্তু মণি দুটো যেন আগের চাইতে বড়ই উজ্জ্বল লাগছে না? আচ্ছা, চোখ দুটো বোধহয় চিকচিক করছে। জল কি? যে চোখের মোহময়তায় ও বিলীন হতে চায়, যার কটাক্ষে নিজেকে হারিয়ে ফেলে অতনু, সেই চোখের তীক্ষ্ণতা কোথায় যেন আজ হারিয়ে গিয়েছে। কাঁদছে। হ্যাঁ, ওহি কাঁদছে। কিন্তু আচমকা এমন একটা দৃশ্য ও দেখল যার জন্য মনে হলো ওর মেরুদণ্ডের ওপর কেউ যেন ঠান্ডা বরফ চেপে ধরেছে। বিস্ফারিত চোখে সে দেখে কাগজে আঁকা চোখ দুটো দিয়ে গলগলিয়ে পেরিয়ে আসছে
টাটকা রক্তের ধারা। আতঙ্কে কাগজটা হাত থেকে পড়ে যায় অতনুর। রক্তের স্রোত তবে কমে না, সারা বিছানা রক্তে ভিজে যাচ্ছে। ধর্মরিয়ে বিছানা থেকে নামতে যায় অতনু, এবং তখনই হোঁচট খেয়ে মেঝেতে পড়েও। ব্যথায় কুঁকিয়ে উঠে ছেলেটা, কিন্তু একটা বিষয় দেখে বেশ অবাক হয় ও। রক্ত রক্ত কোথায় গেল, যা এতক্ষণ দেখছিল বিছানার ওপরে? চমকে উঠে আরো ভালো করে দেখতে আলো জ্বালায় ঘরের, আর জ্বালতেই সে বুঝল এতক্ষণ ও যা দেখছিল সেটা মনের ভ্রম ভিন্ন, আর কিছুই নয়। বিছানাটা রয়েছে এক্কেবারে আগের মতন, কেবল অতনুর শোবার কারণে উঁচকে রয়েছে চাদরটা। ওহির ছবিটাও বিছানার মাঝে পড়ে রয়েছে। সেটাকে হাতে তুলে একবার জরিপ করে নেয় ও। না, কোনো পরিবর্তন নেই। কটা কটা চোখগুলো এখনো ওই একইভাবে তাকিয়ে রয়েছে অতনুর দিকে। ধপ করে বিছানায় বসে পড়ে ও। সিলিং ফ্যানের ক্যাঁচ ক্যাঁচ আওয়াজটা বড্ড কানে লাগছে আজ, কিন্তু সেই আওয়াজ ছাপিয়ে আচমকা অতনুর কানে আসে একটা মোহময়ী নারী কণ্ঠের ডাক। অতনু, অতনু। হকচকিয়ে ওঠেও। এত রাতে আবার কে এলো? আরো একবার, এবার দ্রুত পায়ে এগিয়ে জানলার পাল্লাটা খুলে দেয় ও। আর পাল্লা খুলে সামনের দৃশ্য চোখে পড়তেই যেন আতঙ্কের একটা হিম শীতল স্রোত বয়ে গেল অতনুর বুক বরাবর। জানলার ওপারে দাঁড়িয়ে রয়েছে ওহি। কিন্তু এ কি অবস্থা তার! রাতের গভীর অন্ধকারেও ওহির শরীরের ক্ষতগুলো যেন প্রকট হয়ে উঠেছে। জায়গায় জায়গায় খুবলে নেওয়া হয়েছে মাংস। ছেঁড়া সালোয়ারের আড়ালে ক্ষত বিক্ষত হয়ে রয়েছে উন্মুক্ত স্তনযুগল। চোখ ফুলে কালো হয়ে গেছে, কেউ যেন ওহির শরীরটা খুবলে খুবলে খেয়ে গেছে। অতি কষ্টে আমতা আমতা করে অতনু বলে, ওহি, ওই এ কি অবস্থা তোমার? ওহি কোনো জবাব দেয় না, আর ওর নিশ্চুপ হয়ে থাকাটা যেন আরো ঘাবড়ে দেয় অতনুকে। দ্রুত পায়েও বেরিয়ে আসে বাড়ির বাইরে। পাথরের মূর্তির মতো ওহি এখনো দাঁড়িয়ে রয়েছে ওই একই জায়গায়। নিজেকে সামলাতে না পেরে ওহিকে শক্ত করে জড়িয়ে ধরে অতনু। টাটকা ক্ষতের ঘ্রাণ যেন সজোরে ঝাপটা মারে ওর নাকে। কাঁপা কাঁপা ঠোঁটে এসে জিজ্ঞাসা করে, কে কে করলো তোমার এমন অবস্থা? কে কে বলো আমাকে, বলো। ওহি এবারও নিশ্চুপ। ওহি, ওহি, দয়া করে চুপ করে থেকো না, শুধু একবার নামটা বলো, আমি নিজে খুঁজে শাস্তি দেব। চুপ করে থেকো না, প্লিজ প্লিজ বলো। আইন আছে, আদালত আছে, শুধু বলো নামটা, একবার বলো। একটা মিথ্যে হাসি ঠোঁটে লাগিয়ে ওহি বলে, তুমি? হাই ভোল্টেজ কারেন্টের শক খেলেও এতটা চমকে উঠছ না যত না ওহির কথায় অবাক হলো অতনু। এটা কি বলল ওহি? অতনু দায়ী ওহির এই অবস্থার জন্য? অতনু! তুমি মানসিকভাবে বিপর্যস্ত ওহি, তুমি মানসিকভাবে বিপর্যস্ত। আমি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ছাড়ো, এসব না হয় পরে বলো। এখন ভেতরে চলো লক্ষ্মীটি, চলো প্লিজ। ঘরের ভেতরে কাছের একজন মৃত্যুর গন্ধে মম করছে। সেই ঘরে আমি কি করে যাব বলতে পারো? অতনু আবার অবাক হলো। ওহি কি করে জানলো এসব? কি চমকে উঠলে না? নেউলটা দোষ নেই, দোষ তোমার। হ্যাঁ তোমার। তুমি মারলে না কেন ইটটা দিয়ে বেজিটাকে? না ভাবলে তোমার মায়ের মৃত্যুর জন্য যে দায়ী
সে মরেছে তো ভালোই হয়েছে, তাই না? না 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 না, এমন এমন ভাবে বলো না। বিশ্বাস করো, ওই ঘটনাটা আমাকেও কুড়ে কুড়ে খাচ্ছে গো, আমাকেও কুড়ে কুড়ে খাচ্ছে। তোমার মতো আমিও হতভাগ। তখন মাসিও হবে আটকে দিল, তাই নইলে প্লিজ 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 আমাকে ক্ষমা করে দিও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও। ফুঁপিয়ে কেঁদে উঠল ছেলেটা। ওহির শীতল দৃষ্টি যেন চাবুকের মতো আঘাত করছে ওর শরীরে। চোখের জল দেখেও কোনো ভাবান্তর দেখা যায় না মেয়েটার মনে। ঠান্ডা হিমশীতল কণ্ঠে ওহি বলে, বন্ধুর গায়ে আঘাত হানলে আমার তো লাগবেই। শোনো অতনু, প্রত্যেকটা ক্ষতর দায় ভার তোমার। এই মৃত্যুর জন্য দায়ী তুমি অতনু। তুমি একজন খুনি, হ্যাঁ খুনি। না 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 না, এরকম 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 বলো না ওহি, এরকম বলো না। আচ্ছা 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 আচ্ছা, বেশ বেশ বেশ, এ প্রায়শ্চিত্ত করবো আমি। আমি করবই, আমি করবই। বলো বলো, কি কি করতে হবে বলো, কি করতে হবে? আমি করবো প্রায়শ্চিত্ত করবো। বলো বলো কি করতে হবে, বলো বলো একবার। খুনের মতো ঘৃণ্য অপরাধের একটাই সাজা, কি বলো তো? ছল ছল দৃষ্টিতে অতনু তাকায় ওহির দিকে। সে যেন আর নিজের মধ্যে নেই। ওহির ওই কঠিন ও অচেনা দৃষ্টির মায়ায় সে আবদ্ধ হয়ে পড়েছে। যন্ত্রচালিতের মতো সে বলে ওঠে, মৃত্যু। রক্তাক্ত হয়ে যাওয়া ওহির ঠোঁট দুটো এবার হেসে ওঠে। এই উত্তরটাই তো সে শুনতে চাইছিল। অতনুর ডান হাতটা ধরে ওহি, তারপর স্লথ গতিতে এগোতে থাকে বাড়ির পেছনের ওই ঘন অন্ধকারে ঘেরা বাঁশবনটার দিকে। অতনু বাধা দেয় না। ওহি ওর মস্তিষ্কে সে যে ঘৃণ্য একটা অপরাধী সেটার মারণ বীজ বপন করে দিয়েছে। আর এই ধরনের অপরাধীদের মাথা নিচু করে চলা ছাড়া আর তুমি অন্য এখানে কোনো দাঁড়াও। উপায় নেই। কোথাও যাবে না কিন্তু। ওই ওই যেও না ওহি, যেও না ওহি, ওই যেও না ওহি, ওহি। গোটা বাঁশবনে ওর চিৎকারটা প্রতিধ্বনিত হলেও ওহির কোনো সাড়া শব্দ নেই। বারংবার ডেকেও সে নিষ্ফল, ব্যর্থ, কোথাও কোনো উত্তর নেই। ওর মনে পড়ে সেদিন স্বপ্নেও এই বাঁশবনটাকে সে দেখেছিল। কি হুবহু মিলে যাচ্ছে স্বপ্নের সাথে। স্বপ্ন আর বাস্তব যে এত জীবন্ত হতে পারে এই প্রথমবার দেখছে অতনু। কিন্তু স্বপ্নে তো অতনু আরেকজনকে দেখেছিল। ওই যে তাহলে কি? ওই যে উনি দাঁড়িয়ে আছেন। ওহির গলাটা কানে আসে অতনুর, কিন্তু তাকে দেখতে পাচ্ছে না। ওই যে উনি দাঁড়িয়ে আছেন। আবার আবার ওই একই ডাক, কিন্তু কোথায়? ওহি কোথায়? যাকে দেখাতে চাইছে কই তাকেও তো দেখতে পাচ্ছে না অতনু। হঠাৎ সে বুঝতে পারে অন্ধকারের বুক চিরে এগিয়ে আসছে একজন। ঘাস আর শুকনো পাতার উপর খসখসে একটা আওয়াজে বোঝা যায় যে অতনুর থেকে সেই শব্দটার দূরত্ব মাত্র কয়েক হাতের। হঠাৎ অতনুর প্রায় 10 হাত দূরে এসে দাঁড়ায় একটা অবয়ব। অন্ধকার থাকলেও বেশ বোঝা যায় যে সেই অবয়বধারী একজন মহিলা। এই মহিলা অতনুর বড় চেনা, তার মা। শেষবার এই শাড়িতেই ও দেখেছিল তাকে।
দু হাত সামনে তোলেন মহিলা। ছোট্ট শিশুকে আগলে ধরবার সময় মায়েরা যেভাবে হাত এগোয়, ঠিক সেইভাবেই। অতনু আর নিজেকে আটকে রাখতে পারে না। ওর বড় ইচ্ছে হয় মায়ের ওই চেনা ঘ্রাণটা উপভোগ করতে। সে ছুটে এগিয়ে যেতে চায়, কিন্তু কেউ যেন তার মাথার ভেতরে ফিস ফিস করে বলে ওঠে, ওরা তোমাকে সবার থেকে আলাদা করে কেড়ে নিয়ে যেতে এসেছে, সাবধান। অতনু লক্ষ্য করে ঘাসের উপর যেন একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। এদিক ওদিক থেকে কারা যেন দ্রুত গতিতে এগিয়ে আসছে। ঘাসের জমির ওপর ওর নজর পড়তেই যে দৃশ্য সে দেখতে পেল, তাতে একটা হিম শীতল স্রোত যেন বয়ে যায় ওর মেরুদণ্ড বরাবর। অতনু যেন একটা বৃত্তের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে, এবং সেই বৃত্তের পরিধি জুড়ে তীক্ষ্ণ বিষ দাঁত বের করে ফনা উঁচিয়ে দাঁড়িয়ে আছে কয়েকশো সাপ। তারা একত্রে যেন এগিয়ে আসছে অতনুর দিকে, আর সেই বৃত্তের বাইরে অতনুর মা হাসি মুখে দাঁড়িয়ে যেন ছেলের আসন্ন মৃত্যুর প্রতীক্ষা করছে। অতনুর তখন আতঙ্কে দিশেহারা অবস্থা। কি করবে সে এখন? এই কি সেই মৃত্যুদণ্ড যার কথা ওহি বলেছিল? শয়ে শয়ে বিষ দাঁত ও উত্থিত সর্পফনার ভিড়ে নিজের ভূপতিত এবং বিষে নীল হয়ে যাওয়া দেহটির কথা ভাবছিল অতনু। আর বোধহয় কয়েক মুহূর্তের অপেক্ষা মাত্র, তারপরেই আসবে হয়তো সেই ভয়ঙ্কর মুহূর্ত। ভয়ে আতঙ্কে চোখ বন্ধ করে নেয় অতনু। নিজের মৃত্যুর গণনা শুরু করে ও। হঠাৎ তীব্র একটা শব্দে চোখ খুলেই চমকে ওঠে ও। বিস্ফারিত চোখে সে দেখতে পায় প্রায় কয়েকশো পেঁচি বা নেউল এসে ঝাঁপিয়ে পড়েছে সেই সাপেদের ওপর। প্রচন্ড আক্রোশে তীক্ষ্ণ নখ আর দাঁত দিয়ে চিরে ফালা ফালা করে দিচ্ছে তারা। একটা অদ্ভুত শব্দে মুখরিত হয়ে উঠছে গোটা বন প্রান্তর, আর এই শব্দকে ভাষায় বর্ণনা করা যায় না। কেবল চোখ থাকলে তার উন্মত্ত ভয়ঙ্কর রূপ শুধু স্থির দৃষ্টিতে দেখে যেতে হয়। অতনু ঘাড় ঘুরিয়ে নিজের মাকে আর কোথাও দেখতে পেল না। খোঁজ নেই ও হিরো। কতক্ষণ ধরে যেই যুদ্ধ চলেছিল তার হিসেব নেই। তবে যুদ্ধের যখন পরিসমাপ্তি হলো, অতনু ভয়ার্ত চোখে দেখতে পেল রক্তে মাখামাখি হয়ে বিজয়ের হাসি মেখে বসে রয়েছে সেই নেউলের দল। চারিদিকে সাপগুলোর খণ্ডিত দেহাংশ পড়ে আছে। শ্রান্ত দেহে অতনু ধপ করে বসে পড়ে মাটিতে। রক্তের আষ্টে গন্ধে বাতাস ভারী হয়ে আছে। তবে এখানেই শেষ নয়। অতনুর অবাক হওয়ার এখনো বাকি ছিল কিছুটা। হঠাৎ সে দেখে সে নেউলের দল মহা উৎসাহে ওই জায়গায় একটা রাস্তা মতো তৈরি করে সারিবদ্ধ হয়ে দুধারে দাঁড়িয়ে পড়ল। আরো আশ্চর্যের বিষয়, সেই ফাঁকা রাস্তার উপর দিয়ে সযত্নে পা ফেলে ফেলে এগিয়ে আসছেন এক অপূর্ব দর্শনা নারী মূর্তি। কেন কে জানে অবয়বটা দূর থেকেও বেশ চেনা চেনা লাগে অতনু, কিন্তু রাতের অন্ধকারে ঠিক ঠাউর করে উঠতে পারে না অতনুর দুটো চোখ। আরো কিছুটা কাছে আসতেই অতনুর চোখ ধাঁধিয়ে ওঠে একটা উজ্জ্বল আলোতে। সেই নারীর মাথার পেছনে রয়েছে এক আলোকোজ্জ্বল জ্যোতিষচক্র, যার তীব্র আভা যেন অতনুর চোখ জোড়াকে ধাঁধিয়ে দিচ্ছে। নারী মূর্তিটি যতই এগোতে লাগলো, ততই যেন সেই অনিন্দ সুন্দর দিব্য জ্যোতি আরো তীব্র থেকে তীব্রতর হয়ে উঠতে থাকলো। এক সময় অতনু ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলল, কিন্তু বন্ধ হওয়ার ঠিক আগের মুহূর্তে সে অনুভব করে এক অতি পরিচিত সুগন্ধ, এবং সেই গন্ধই তাকে বুঝিয়ে দেয় কে এসে দাঁড়িয়েছে তার সামনে।
সবকিছু অনুভব করা মাত্রই ক্লান্ত চোখ দুটিতে অন্ধকার নেমে এলো, আর দুর্বল অতনু লুটিয়ে পড়ল সেই বাঁশবনের মাটির উপর। তার সামনে ঝুঁকে বসে সেই নারী মূর্তিটি পরম যত্নে নিজের হাত বুলিয়ে দেয় অতনু ধুলো মাখা চুলের উপর। আলগোছে অতনুর ডান হাতটা নিজের হাতে তুলে নিয়ে তার ডান হাতের তর্জনীটি একবার বুলিয়ে দেয় অহির আঁকা সেই উল্কিটির উপর। আর স্পর্শ মাত্রই ম্যাজিকের মতো যেন অতনুর চামড়া থেকে মুছে যায় সেই সর্প উল্কিটা। মূর্তি দুটোকে হাতে নিয়ে ভালো করে জরিপ করে নিচ্ছিলেন যোগেন্দ্রনাথ বাবু। মাঝবয়সী সৌম্যকান্ত চেহারা সম্পন্ন ব্যক্তিটির গায়ে যেন পরতে পরতে লেগে রয়েছে রাশভারী গাম্ভীর্য ও সুশিক্ষার স্বাক্ষর। এই যোগেন্দ্রনাথ ভট্টাচার্যের বাড়িতেই ভাড়াটে হয়ে উঠেছে অতনু এবং ওর মাসি। নতুন ভাড়াটিয়াদের সাথে খানিক আলাপ জমাতেই এসে হাজির হয়েছিলেন তিনি। কিন্তু এ বাড়িতে এসে হাজির হতেই যা সমস্ত ঘটনার কথা তিনি অতনুর মাসির মুখে শুনলেন তা ওনাকে রীতিমতো হতবাক করে দিচ্ছে। কথা প্রসঙ্গ অতনুর মাসি তাকে বলে অতনুর খুঁজে পাওয়া অদ্ভুত দর্শনীয় দুই দেবী মূর্তির কথা। মূর্তি দুটো প্রথমবারে দেখা মাত্রই শ্রীতমা দেবীর মনে একটা খুঁতখুঁতে ভাব জন্মায়। শ্রীতমা দেবীর আজ অবধি অর্জিত সীমিত জ্ঞানের ভাণ্ডারে এ হেন দুই দেবী মূর্তির সম্পর্কে কোনো তথ্য নেই। নিজের অজান্তে ভিন্ন রূপী কিংবা ভিন্ন ধর্মীয় কোনো দেবীর আরাধনায় শ্রীতমা দেবী একেবারেই বিশ্বাসী নন। আর ঠিক সেই কারণেই অতনুকে ঘাটের ধারে কিংবা বট গাছের তলায় মূর্তি দুটোকে রেখে আসার পরামর্শ দিয়েছিলেন তিনি। কিন্তু অতনু সেই পরামর্শে কর্ণপাত করা তো দূর, তার সাথে রীতিমতো বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন সে। যে ছেলে মায়ের মৃত্যুর পর পুজোর অঞ্জলি দিত না, ঘরের ঠাকুরের জন্য ফুল ফল কিনতেও বাড়ির বাইরে পা রাখত না, সেই ছেলের এরকম অদ্ভুত বদল দেখে অবাকই হয়েছিলেন তিনি। আর আজ সকালে অজ্ঞান অবস্থায় ওই বাঁশবনের মাঝে অতনুকে উদ্ধার করার পর অদ্ভুত দর্শন সেই মূর্তি দুটোকে বটতলায় রেখে আসতে উদ্যত হয়েছিলেন শ্রীতমা দেবী। আর ঠিক তখনই তার দরজায় কলিং বেলটা বেজে ওঠে। বৃদ্ধ মানুষটাকে চুপ করে থাকতে দেখে চিন্তান্বিত হয়ে শ্রীতমা দেবী জিজ্ঞাসা করে ওঠেন, কি বুঝছেন দাদা? অজান্তেই কোনো বিপদ ডেকে নিয়ে চলে আসেনি তো ছেলেটা? মূর্তি দুটো এখনো দেখে চলেছেন যোগেন্দ্রনাথ বাবু। শ্রীতমা দেবীর কথায় এবার মাথা তোলেন তিনি। গম্ভীর স্বরে ধীরে ধীরে উত্তর দিলেন, চিন্তার কারণ ছিল, কিন্তু কি জানেন, অতনু অজান্তেই বিপদ এবং সেই বিপদের সমাধান দুটি খুব যত্নে এ বাড়িতে স্থান দিয়েছে। মানে বিপদের সমাধান, এসবের অর্থ কি দাদা? আমি কিছু বুঝে উঠতে পারছি না। চিন্তা করবেন না, সবকিছু বুঝিয়ে বলবো, কিন্তু তার আগে একবার অতনুর সাথে দেখা করা যায় কি? শ্রীতমা দেবী ঘাড় নেড়ে সম্মতি জানান। ছেলেটা এখনো আতঙ্কগ্রস্ত। জ্ঞান আসবার পর থেকেই প্রস্তর মূর্তির মতন নিশ্চুপ হয়ে রয়েছে ছেলেটা। নিজের ঘরের বাইরে পাটুকুও রাখছে না। কেবল দুটো নাম ক্ষণে ক্ষণে মন্ত্রের মতো জপে চলেছে, ওহি এবং দেবী। এই দুই নামের অর্থ অবশ্য ঠাউর করে উঠতে পারেননি শ্রীতমা দেবী, কিন্তু যোগেন্দ্রনাথ বাবুকে সে নাম দুটোর কথা বলতেই তার চোখের মাঝে এক উজ্জ্বল নক্ষত্রকে যেন জ্বলে উঠতে দেখলেন তিনি। আপনি ওর ঘরে চলুন। ওর এই শারীরিক অবস্থায় ঘরের বাইরে আসাটা সমীচীন হবে না। যোগেনবাবু অতনুর ঘরে গিয়ে বিধ্বস্ত চেহারার অতনুর পাশে বসেন। তিনি দেখেন
অতনু এখনো এক দৃষ্টে তাকিয়ে রয়েছে তার আঁকা ওহির সেই ছবিটার দিকে। মধ্যে মধ্যে বিড়বিড় করছে সেই দুটি নাম, ওহি আর দেবী। শ্রীতমা দেবী কিছু বলতে যাচ্ছিলেন, তাকে হাতের ইশারায় থামিয়ে নরম গলায় যোগেনবাবু বলেন, মনের ভেতরে জমা দুঃখটাকে বার করে দাও বাবা। কেমন? বয়স কম, এখনো জীবনে অনেকটা পথ চলা বাকি তোমার। এইভাবে মাঝপথে বিক্ষিপ্ত ঘটনায় থেমে যেও না বাবা। কেন কে জানে যে এতক্ষণ কোনো কথা বলছিল না, বয়স্ক মানুষটির সামান্য স্নেহ সম্ভাষণে সম্বিত ফিরে পায়। যোগেনবাবুর দিকে ধীরে ধীরে তাকায় অতনু। অক্ষি কোটরাগত, চোখের তলায় কালি এবং অজানা এক ভয়। ঠান্ডায় জমে যাওয়া বরফখণ্ড যখন হঠাৎ অগ্নিশিখার তাপে গলিত হতে শুরু করে, বয়স্ক মানুষটির সামান্য কথাতেই অতনুর চোখে এতক্ষণ আটকে থাকা অশ্রুবিন্দুগুলো সজাগ হয়ে ওঠে। বুকে অতি যত্নে ছেলেটাকে টেনে নেন যোগেনবাবু। বেকারত্বের চাবুক, কাছের মানুষকে হারিয়ে ফেলার ক্ষোভ, প্রথম প্রেমকে হারিয়ে ফেলার দুঃখ এবং অলৌকিকের ধাঁধায় আটকে পথ না খুঁজে পাওয়ার ভয়, সবটা যেন আজ বাঁধ ভাঙা বন্যার জলের মতো এই ছেলেটার দু চোখ বেয়ে গড়িয়ে পড়তে থাকে। শ্রীতমা দেবীও ছেলে মানুষের মতো অতনুর এই কান্না দেখে ডুকরে কেঁদে ওঠেন। এতটা কষ্ট জমেছিল ছেলেটার বুকে, এতটা। চায়ের কাপে চুমুক দেন যোগেন্দ্রনাথ বাবু। প্রায় 40 মিনিটের ওপর কথা হয়েছে অতনুর সাথে। অশ্রুসিক্ত স্বরে যে কথাগুলো অতনু বলেছে সেগুলোই মনে মনে সাজিয়ে নিচ্ছেন যোগেনবাবু। তার অনুমান খুব একটা ভুল ছিল না, কাজেই জিজ্ঞাসু দৃষ্টিতে শ্রীতমা দেবী তাকিয়েছিলেন তার দিকে। চায়ের কাপে একটা চুমুক দিয়ে শান্ত কণ্ঠে ধীরে ধীরে যোগেনবাবু বললেন, দেখুন, যা আপনাকে বলবো তার মর্মার্থ আপনি উপলব্ধি করতে পারবেন কিনা আমি জানি না, তবে প্রথমেই আপনাকে বলি, ভারতীয় পুরাণের পৌরাণিক তত্ত্ব একটি সুবিশাল সমুদ্র সম। আমার অতি সংক্ষিপ্ত পড়াশোনার ভিত্তিতে সহজ করে ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলছি। এই ঘটনাগুলো ব্যাখ্যা করবার আগে সংক্ষেপে 64 যোগিনীদের ব্যাপারে একটু বলি। মা কালীর আদি রূপ থেকে জন্ম নেন এই 64 যোগিনী। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী দুর্গা অসুর নিধনের জন্য সৃষ্টি করেন 8 যোগিনী মহাশক্তির। পর্যায়ক্রমে তাদের নাম হল সুর সুন্দরী যোগিনী, মনোহরা যোগিনী, কনকাবতী যোগিনী, কামেশ্বরী যোগিনী, রতি সুন্দরী যোগিনী, পদ্মিনী যোগিনী, নটি যোগিনী এবং মধুমতি যোগিনী। এবং এই প্রত্যেক প্রধান 8 মাতৃকা যোগিনীর আবার 8 জন করে সহায়ক যোগিনী ছিলেন। তাই যোগ করলে সংখ্যাটা 64তে দাঁড়ায়। সংক্ষেপে বলতে গেলে এরা শক্তির বিশেষ রূপ, কখনো দেবী, কখনো ভয়ঙ্কর রক্ষক, আবার কখনো ধ্বংসাত্মক শক্তি। অতনু যে যোগিনীর নজরে পড়েছিল তার নাম হলো যোগিনী সর্পস্যা। 64 যোগিনীদের মধ্যে অন্যতমা এক যোগিনী। এই সর্পস্যা শব্দটির অর্থ হল সাপের সহিত যুক্ত নারী সত্তা। এবং এই হেন যোগিনীর নজর যদি কারোর উপর পড়ে তবে সে ব্যক্তি মানসিকভাবে ক্লান্ত হয়, হয় মৃত্যু কিংবা সাপের প্রতি আসক্ত হয়ে পড়তে থাকে ক্রমশ। সর্পসা যোগিনীরা সাপকে অতি সহজে নিয়ন্ত্রণ করে। সর্প ভয়ে ভীত ব্যক্তিদের মনে সাপের প্রতি অন্ধ স্নেহ জন্ম দেওয়ার ক্ষমতাও রাখে
দ্বারা। এতটা বলে থামলেন তিনি। অতনুর মাসির মুখ থমথমে। কথাগুলো যেন উত্তরের বদলে আরো প্রশ্নের জন্ম দিচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন, কিন্তু অতনুই কেন? ওই যে বলেছিলাম না, অতনু নিজেই বিপদ ও বিপদের সমাধান যত্নে স্থান দিয়েছে এই বাড়িতে। ধূপগুড়িতে অতনু যেদিন এসে পৌঁছয়, সেদিন সন্ধে নাগাদ এখানে বড় মাঠে যে মেলা বসেছিল সেখানে ঘুরতে যায়, এবং সেখানেই তাকে এক অজানা লোক বিনামূল্যে এই যোগিনী মূর্তি ধরিয়ে দেয়। সে এমন করছিল যেন এই মূর্তির ছায়া থেকে দূরে পালাতে পারলে সে বেঁচে যায়। ধরিয়ে দিল আর ও নিয়ে চলে আসলো? যে ছেলে মন্দিরে পা পর্যন্ত রাখে না, সে ছেলেকে এত সহজে একটা মূর্তি গচিয়ে দিল আর ও নিয়ে চলে আসলো? আসলে কি জানেন তো, মানুষের মনে দৈব শক্তির প্রতি বিশ্বাস তখন জন্মায় যখন অসহায়তার বিষে মনের মাটি অনুর্বর হয়ে পড়ে। অতনুরও তাই হয়েছিল। রোজগার থেকে শুরু করে মায়ের আদর সবকিছু থেকেই ছেলেটা বঞ্চিত ছিল। মূর্তিটাকে দেখে কেমন যেন অদ্ভুত বিকারগ্রস্ত হয়ে পড়ে অতনু। তবে এটি দূরে রাখলেই মঙ্গল হতো। সে যোগিনী মূর্তি এনে নিজের সাধ্য অনুযায়ী তাকে তুষ্ট করতে ফুল জল দেওয়া শুরু করে, আর নিজের অজান্তেই শুধুমাত্র ভক্তিগুণে প্রাণ প্রতিষ্ঠা করে ফেলে সেই ভয়ঙ্কর রূপী দেবী মূর্তির ভেতরে। তাহলে ওহি কি? একদমই ঠিক। ওহি বলে যে মেয়ের নাম আউড়ে চলেছে অতনু, সে আর কেউ নয়, বরং সেই সর্পস্যা যোগিনী। প্রেমের লাস্যময়তায় অসহায় হয়ে যাওয়া অতনুকে খুব সহজেই নিজের নাক পাশে আবদ্ধ করে ফেলে সে, আর তারপর ক্রমে ক্রমে তার মায়া জালে আষ্টে পৃষ্ঠে বাঁধতে থাকে অতনুকে। অতনুর মনে সাপের প্রতি ভয়কে এক লহমায় প্রেমে পরিণত করে। সাপের প্রতি তার মায়া এতটাই বেড়ে গিয়েছিল যে একটা সাপ অতনু নিজের পোষ্য পর্যন্ত বানিয়ে ফেলে। তবে এখানে ইতি ঘটেনি। তারই মায়ায় অতনুর মৃত মায়ের কথা বারবার তার মনে গেঁথে দিত সে। মৃত মাকে দেখার ইচ্ছে জাগিয়ে তুলত ওর মনে। কিন্তু শেষ ভালো যার, সব ভালো তার। শ্রীতমা দেবী বাকরুদ্ধ। দিন তিনেকের জন্য ছেলেটা একা ছিল, আর তার মধ্যেই এতটা ভয়াবহতার শিকার হয়ে উঠেছে ও। হে ঈশ্বর, নিজের কপালকে নিজেরই চাপড়াতে ইচ্ছা করে শ্রীতমা দেবীর। কেন যে সে ছেলেটাকে আগে আসতে বলেছিল? আপনাকে শুরুতেই বলেছিলাম যে বিপদের সমাধানটাও নিজেই জোগাড় করে নিয়েছিল অতনু। মানে? দ্বিতীয় দেবী মূর্তিটাকে হাতে তোলেন যোগেন্দ্রনাথ বাবু। ইনি হচ্ছেন সেই বিপদের সমাধান। অতনুর সংগ্রহের ফের স্থান পায় এই দেবী মূর্তি। অসহায়তা মানুষের মনে কি কি অভ্যাসের জন্ম দিতে পারে তার প্রমাণ আজ পেলাম সত্যি। যাই হোক, ইনি দেবী নকুলী। শ্রীকুলের উপাসিতা এই চতুর্ভুজা দেবী ভণ্ডাসুরের সাথে দেবী ললিতার যুদ্ধে দেবী ললিতার ঊর্ধ্ব তালু থেকে আবির্ভূতা হন। মূর্তিটাকে ভালো করে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন। মায়ের চার বাহুতে সুসজ্জিত হয়ে রয়েছে শঙ্খ, চক্র, সারঙ্গ এবং ধনু। ললিতা পক্ষানের 23তম অধ্যায়টি দেবী নকুলীকে উৎসর্গ করা হয়েছে। দেবী ললিতার সেনাবাহিনীর অন্যতমা প্রধান যোদ্ধা ছিলেন এই দেবী নকুলী। কথিত রয়েছে ভণ্ডাসুর তার স্বর্ণরূপী সেনাবাহিনীদের নিয়ে দেবী ললিতা ও তার সমগ্র দেব সেনাকে আক্রমণ করলে দেবী নকুলী তার মুখ থেকে লক্ষাধিক নকুল বাহিনী সৃষ্টি করেন, যাদের মিলিত প্রতি আক্রমণে পরাজিত হয় সেই অসুর দল। গুপ্ততান্ত্রিক বিদ্যায় পূজিতা সেই সর্পস্যা যোগিনী খুব সহজেই পথ ভ্রম করিয়ে অজানা বিপদের দিকে টেনে নিয়ে চলেন জীবকে।
অতনু আমাকে জানায় যে এক সন্ধ্যায় বাড়ি ফেরার সময় সে দিগ্ভ্রষ্ট হয়ে পথ হারিয়ে ফেলে এবং তখনই ওর আলাপ হয় দেবী নামের এক মেয়ের সাথে, যে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে যায়। এবার হিসেবটা বুঝতে পারছেন তো? কাল রাতের অভিজ্ঞতা অবশ্য অতনুর খুব একটা মনে নেই, আমিও আর বিশেষ জোর দিইনি, তবে আমার দৃঢ় বিশ্বাস গতকাল এক অলৌকিক তথা দৈবিক যুদ্ধের প্রত্যক্ষ সাক্ষী হয়েছিল অতনু, যে যুদ্ধের এক প্রান্তে ছিল যোগিনী সর্পস্যা আর অপর প্রান্তে দেবী নকুলী। সাপ এবং নেউলের সেই যুদ্ধে আবারও একবার সেই নেউলি জয়লাভ করে। এতটা বলে থামেন যোগেন্দ্রনাথ বাবু। গলাটা শুকিয়ে এসেছে তার। এক চুমুকে কাপের অবশিষ্ট চাটা শেষ করে ফেলেন তিনি। শ্রীতমা দেবীর মুখ এখনো থমথমে। ধপ করে চেয়ারে বসে পড়লেন তিনি। যোগেনবাবু বুঝতে পারছেন যে ওই নীরবতা আসলে অনেক কথা ব্যক্ত করতে চাইছে, কিন্তু পারছে না। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান যোগেনবাবু। স্মিত স্বরে বলেন, জানি শ্রীতমা দেবী, জানি একটা দোলাচল খেলা করছে আপনার মনে, কিন্তু কি জানেন তো, ভবিতব্যকে খণ্ডাবে এরকম সাধ্য কার আছে? অতনুর জীবনে এরকম একটা অলৌকিক অধ্যায় লেখা ছিল। কপালে জোরে মা নকুলীর কৃপায় ছেলেটা আজ মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছে। আরেকটা কথা, অন্যভাবে নেবেন না যেন। জীবন নির্বাহের জন্য টাকা পয়সার দরকার ঠিকই, কিন্তু সব মানুষের মাপকাঠি না তার রোজগারের হিসেবে হয় না শ্রীতমা দেবী। প্রতিদিনের বিভিন্ন খোঁটা ছেলেটাকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে দিত। আপনি লক্ষ্য করেছেন কি, ছেলেটার আঁকার হাত বড় পক্ত, নিখুঁত। সেদিকেই না হয় কিছু করার চেষ্টা করুক না, অসুবিধে কি? এতক্ষণ মন দিয়ে কথাগুলো শুনছিলেন শ্রীতমা দেবী। নিজের ভুলটা হয়তো বুঝতে পেরেছেন শেষে। মা মরা ছেলেটাকে বড্ড কষ্ট দিয়েছেন তিনি। মাসি হিসেবে নয়, চেষ্টা করতে হবে ওর মা হয়ে উঠতে। একটু চুপ থেকে জিজ্ঞাসা করলেন, মূর্তি দুটোর এবার কি হবে দাদা? ভক্তির সব থেকে বড় আসন হলো মনুষ্য হৃদয়। যে আসনে স্থান পায়, পুজো লাভ করেন সকল দেব দেবীরা। কিন্তু বাস্তবে সব দেব বা দেবী মূর্তি গৃহপূজ্য নয়, আর সেই কারণেই তাদের এড়িয়ে যাওয়াই মঙ্গল। দেবী নকুলী অতনুর জীবনে পথ প্রদর্শকের ভূমিকায় এসেছেন, তাকে যত্নে তুলে রাখুন। আর অপরদিকে সেই সর্পস্যা মূর্তিটিকে বরং গাছের তলায় গিয়ে রেখে আসুন, কেমন? তবে আরো একটি কথা, ছেলেটা বড় সরল এবং এই কবছরে বহু আঘাত পেয়েছে। এবার একটু গুছোতে দিন ছেলেটাকে। স্নিগ্ধ একটা হাসি ছুড়ে দিয়ে একবার অতনুর ঘরের দিকে চোখ রাখেন তিনি। না, দরজা এখনো বন্ধ। কে জানে, এখনো হয়তো ওহির ওই হাতে আঁকা ছবিটাকে নিয়েই আগলে বসে রয়েছে ছেলেটা। কারণ প্রেমে পড়ার থেকে বড় নাকপাশ এই দুনিয়ায় দ্বিতীয় কোনো নেই। শ্রীতমা দেবীকে বিদায় জানিয়ে উল্টো দিকের বাড়ির গেট পেরিয়ে ভেতরে ঢোকেন যোগেন্দ্রনাথবাবু। শ্রীতমা দেবীকে সে সবটাই খুলে বলেছে, তবে একটা বিষয় তিনি কৌশলে গোপন করে গিয়েছেন। নকুলী দেবীর সেই মূর্তিটা অতনু কোথা থেকে সংগ্রহ করে এই সম্পর্কে সে খুলে বলেনি শ্রীতমা দেবীকে। তার কারণ, অতনু সেই মূর্তিটি কুড়িয়ে পায় তাদের উল্টো দিকের বাড়ির গেটের সামনে থেকে। মাটির ঢিপির আড়ালে কেউ যেন অতনুর জন্যই রেখে গিয়েছিল সেই মূর্তিখানা। আর অতনু যখন সেই ব্যাপারে যোগেন্দ্রনাথ বাবুকে জানায়, তখন এক লহমার জন্য শিহরিত হয়ে ওঠে তার সারা শরীর। তার কারণ, এই এলাকায় যোগেনবাবুর দুটো বাড়ি রয়েছে। একটা যেখানে আপাতত ভাড়া রয়েছে অতনু ও তার মাসি, এবং দ্বিতীয়টা ঠিক তার উল্টো দিকের এই বাড়িখানা। প্রসঙ্গত বলে রাখা দরকার, এই বাড়ির সামনেই রক্তমাখা বেজিটাকে প্রথমবার দেখেছিল অতনু।
নিজের বাড়িতে স্বয়ং মা এসে হাজির হয়েছিলেন, কিংবা এই বাড়ির কোনায় কোথাও লুকিয়েছিলেন তিনি, যোগেনবাবু তার খোঁজ পাননি। অতনুর জন্য তিনি খুশি, কিন্তু মা নকুলি তার এত কাছে থাকা সত্ত্বেও তিনি নিজে তার খোঁজ পেলেন না, এই কথাটা যেন কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। দেব দেবী আর তন্ত্র এই নিয়ে পড়াশোনা করেই তো জীবন কাটাচ্ছিলেন, অথচ মাকে এত কাছে পেয়েও বুঝতে পারলেন না। হঠাৎ মাথায় এমন কিছুর একটা স্পর্শ পেলেন, যাতে তার অশান্ত মনটা ধীরে ধীরে শান্ত হয়ে এলো। মাথা তুলে তিনি যা দেখলেন, সে দৃশ্য যেন স্বয়ং দেবী নকুলি এঁকে দিয়েছেন। যোগেন্দ্রনাথ বাবু দেখলেন তার সামনেই উবু হয়ে সারল্যে ভরা দৃষ্টি নিয়ে চেয়ে রয়েছে একটা বেজি। একটা হাসি ফুটে ওঠে তার মুখে। শার্টের পকেটে হাত ঢুকিয়ে কয়েকটা কাঠবাদাম বার করে এনে এগিয়ে ধরলেন বেজিটার দিকে, এবং সাথে সাথে বেজিটা লাফ দিয়ে প্রায় ছিনিয়ে নেয় বাদামগুলো। প্রাণ জুড়িয়ে আসলো যোগেনবাবুর। নিষ্ঠা ভরে মনে মনে প্রার্থনা করে উঠলেন, সকলকে রক্ষা করো মা, সকলকে রক্ষা করো তুমি। গাছের গোড়ায় মূর্তিটা রেখে দেয় অতনু। মোহময়ী চোখটা এখনো যেন ইশারায় কিছু বলতে চাইছে তাকে, কিন্তু ও আর আমল দেয় না সেই ইশারাকে। যোগেন কাকা কাল অনেক যত্ন নিয়ে বুঝিয়েছে তাকে, পিতৃতুল্য সে ব্যক্তির কথা ফেলে দেওয়া যায় না। আর তাই দেরি না করে কাকুর কথা মতন গাছের তলায় যোগিনী সর্পস্যার মূর্তিটা রেখে ফেরার পথ ধরে ও। বাড়ির সামনে এসে উল্টো দিকের বাড়ির দিকে তাকায় একবার। দেবীর কথা মনে পড়তেই সেই রাতের মনোমুগ্ধকর আতরের গন্ধটা মনে পড়ে গেল অতনুর। সে গন্ধ এখনো পায় মাঝে মাঝে। বাড়ির ভেতর ওই ঠাকুরের আসনের আশেপাশেই হাওয়ার সাথে মিশে থাকে সেই মিষ্টি আতরের গন্ধ। ক্লান্ত শরীরটাকে আরো যেন অবসন্ন মনে হয় তার। অহির কথা মাঝে মধ্যে মনে পড়লেও যোগেনবাবুর সেই আশ্বাসবাণীকেই সার বলে মেনেছিল মনে মনে। এই রং তুলিকেই তোমার পরিচয় করে তুলো অতুলু। সামনে অনেকটা পথ, ওই পথে একমাত্র সঙ্গী হিসেবে এই ক্যানভাসটাকেই বেছে নাও। দেবী নকুলি সব সময় তোমার পাশে থাকবে। গাছের গুড়ির সামনে পড়ে থাকা মূর্তিটাকে তুলে নেয় এক কম বয়সী ছেলে। বেশ অবসন্ন দেখাচ্ছে তাকে। মূর্তিটা বেশ ভয়ঙ্কর দেখতে। কালো পাথরে তৈরি মূর্তিটায় খোদিত রয়েছে অদ্ভুত একটা সাপের নকশা। মেয়েটার কোমরের তলার অংশটা সাপের মতন, আবার কোমরের বাকি ওপরের অংশটা মানুষের মতো। মোহময়ী চোখ দুটোর নীরব দৃষ্টি বড় মায়ামাখা, কিছু যেন বলতে চায় সব সময়। মূর্তিটি পকেটে রেখে সামনের দিকে পা বাড়াতেই যেন একটা মোহময়ী নারীকণ্ঠ তার কানে ফিস ফিস করে বলে ওঠে, কষ্ট পাচ্ছিস? অবসাদ লাগছে? এভাবে বেঁচে থেকে কি লাভ? তার থেকে বরং সাপের বিষে মরে যা, মরে যা সাপের বিষে। মরে যা, মরে যা সাপের বিষে, মরে যা।
কেমন লাগলো আমাদের আজকের গল্প নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। খুব শীঘ্রই আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্পগুজব, যেখানে গল্প হবে অল্প নয়। ধন্যবাদ।